যে এই হিসেবটা ওরা রাখছে কি করে, যে এইরকম একটা হিসেবে আমাদের বিশ্ব অর্থনীতিটা চলবে। ব্রিটিশদের সঙ্গে, ব্রিটিশদের এত মানে আমাদের এত, এটা ইউনিল্যাটারালি মানে বুঝলাম নিজে নিজে ঠিক করছে। মুর্শিদুল খাঁ পাঠিয়েছেন স্বর্ণ মুদ্রা ভর্তি চেস, মানে ওয়াগান ফাগান আর কি, ওগুলো একবার আজিম নিয়ে নিয়েছেন, একবার ফারুক সিয়ার নিয়ে নিয়েছেন। সবারই তো টাকা দরকার ওই লড়াইটা লড়বার জন্য। সেটা বছরে মুর্শিদ কুলি খাঁ 1.5 থেকে মানে সোয়া কোটি থেকে 1.5 কোটি টাকা পাঠাতেন। আর তো সে সময় বহু ক্ষেত্রে দেখা গেছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মেনে নিয়েছে কিছু টাকা দিয়ে সেটেল করার ফতেচাঁদ বা মানিকচাঁদের সাথে, কারণ ওই ব্যবসার কন্টিনিউয়েশন হবে না নইলে পরে। এমনকি একটা সময় এমনও এসেছিল যখন দিল্লির বাদশাহ চাইছিলেন যে বাংলার গভর্নর ফতেচাঁদ হোক, ম্যানেজ করতে পারছেন, সবাইকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করতে পারছেন। তখন ফতেচাঁদের কাছে তারা বলে যে কি করে ম্যানেজ করব। ফতেচাঁদ তাদেরকে আইডিয়া দেয় যে কাগজের নোট চালু করো। তো দিল্লিতে তখন কাগজের নোট চালু হয়। তো কাজী এর পর আরেকটা ইম্পর্টেন্স দেখা দেয় জগৎ শেঠদের, সেটা হচ্ছে যে বাংলায় নতুন কেউ যদি নবাব হতে চায়, সেই রেকগনিশনটা ফতেচাঁদ না চাইলে পরে সেই রেকগনিশনটা আসতো না। মুঘল এই অফিসার ছিলেন মুর্শিদ কুলি খান, যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোট ফোট আটকে দিতেন হুগলি দিয়ে, আমাকে টাকা না দিয়ে তুমি বোট যেতে দেবো না, ব্যবসা করতে দেবো না। শীতের ফেব্রুয়ারি মাসে হয় ঘটনাটা, শীতের ওই কুয়াশার মধ্যে অ্যাটাক হয় এবং 1500 মতো, 3000 সৈন্য ছিল সিরাজের কাছে, 1500 মতো মারা যায়। এবার কুশল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে যখন পুরোপুরি ব্যাপারটা চলে এসছে, ওয়ারেন হেস্টিংসও খুব, কারণ এটা তো দেখেছে যে জগৎ শেঠ কি ছিল, অ্যাকচুয়ালি তাদেরকে পাটনায় এনে কুচি কুচি করে কেটে ফেলা হয়েছিল। নমস্কার, আমি শুভাঞ্জন, ওয়েলকাম টু সোল কারেকশন বৈঠক। আজকের যে বইটা নিয়ে আমরা আলোচনা করব বা কথা বলবো, সেটা বাংলার একটা ঐতিহাসিক নথি বলা ভালো। একটা রাজস্থানের ফ্যামিলি, সাধারণ ফ্যামিলি, তারা ভাগ্যের অন্বেষণে ব্যবসা করতে প্রথম এলো পাটনায়, সেখান থেকে ঢাকা, সেখান থেকে মুর্শিদাবাদে। এবং এই ফ্যামিলি আগামী কয়েক দশক এবং কয়েক শতক বাংলার অর্থনীতি তো কন্ট্রোল করবেই, বাংলার ব্যাংকিং সিস্টেম গড়ে তুলবে এবং সব থেকে বড় কথা বাংলার রাজনীতি কন্ট্রোল করবে। মোটামুটি ধরতে পেরেছেন। আমরা কথা বলবো আজকে বাংলার জগৎ শেঠদের নিয়ে। আর যে বইটা আজকে আমাদের সাথে রয়েছে সেই বইটা হচ্ছে দ্য হাউস অফ জগৎ শেঠ, J.H. লিটলের লেখা। তো বইটায় যাওয়ার আগে প্রেমাশিস দা ওয়েলকাম, ধন্যবাদ। তোমার চ্যানেলে তোমাকে স্বাগত। আর একটা ইনফরমেশন, অরুণবদার মা এখন ভালো আছে, মোটামুটির দিকে, সুস্থতার দিকে, এবং অরুণবদা কয়েকদিনের মধ্যেই ফিরবে। এই সুখবর দিয়ে আমরা অনেকটা পিছিয়ে একটা কনটেক্সটে। হ্যাঁ, তো জগৎ শেঠ বড়লোক, এটা আমরা মোটামুটি সবাই জানি, মোটামুটি একটা ধারণা আছে, কিন্তু কতটা বড়লোক সেটা হচ্ছে যদি আজকের দিনের হিসেবে তুলনা করতে হয়, তাহলে পরে পৃথিবীর প্রথম 4 জন বড়লোক ধরা যাক। ইলন মাস্ক, তার মোটামুটি 350 বিলিয়নের মতো। তারপর জেফ বেজোস, অ্যামাজনের, যে মার্ক জাকারবার্গ, যে ফেসবুক ইনস্টাগ্রামের সে অর্থে মালিক, এবং বিল গেটস, মাইক্রোসফটের মালিক। এদের প্রত্যেকের সম্পত্তি হচ্ছে পৃথিবীর প্রথম 5 জন বড়লোকের মধ্যে 4 জন আর কি। এদের সবার সম্পত্তি মেলালে যতটা সম্পত্তি হবে, জগৎ শেঠের একার ততটা সম্পত্তি ছিল। তো এত বড় লোক একজন মানুষ। আর দ্বিতীয় কথা যেটা তুই বললি যে ব্যাংকিংয়ের জিনিস, এবার রথস্টাইল্ডের নাম মোটামুটি আমরা সবাই জানি। ইউরোপের ইতিহাসে রথস্টাইল্ডের একটা বিরাট ভূমিকা আছে, এবং অনেকে বলেন যে এখন অবধি পৃথিবীর রাজনীতি নাকি রথস্টাইল্ডদের কথায় চলে, ওঠে বসে, এবং তাদের নিয়ে প্রচুর লেখা রয়েছে, প্রচুর বই রয়েছে। আমাদের দেশে দুর্ভাগ্য এটাই যে জগৎ শেঠ সেই সময় রথস্টাইল্ডের থেকে অনেক বড় ব্যাংকার হওয়া সত্ত্বেও আমরা জগৎ শেঠকে নিয়ে খুব বেশি কিছু জানি না বা জানতে চাই না। মোটামুটি ওই আর কি, জগৎ শেঠ মানে সেই লোকটা তো যে সিরাজউদ্দৌলার সময় মির্জাফরের সাথে ষড়যন্ত্র করেছিল, এই অবধি আমাদের জ্ঞান সীমিত। কিন্তু ইংল্যান্ডের সেই সময় যারা এসছেন, সপ্তদশ শতাব্দীতে যারা ছিলেন, তারা এসে লিখেছেন যে ইংল্যান্ডের সমস্ত ব্যাংককে মেলালেও এত বড় একটা ব্যাংকিং হাউস তৈরি হবে না যেটা জগৎ শেঠের নিজস্ব ছিল। জগৎ শেঠ বাংলার সমস্ত ট্যাক্স কালেকশন তার হাতে ছিল, সমস্ত মুদ্রা ব্যবস্থা তার হাতে নিয়ন্ত্রিত হতো, লোন দেয়া তার হাতে নিয়ন্ত্রিত হতো, বাংলা থেকে দিল্লিতে যে টাকা পয়সা পাঠানোর ব্যবস্থা সেটা সম্ভবত পুরোটা জগৎ শেঠের ছিল। তো
তো এই হচ্ছে জগৎ সেট। এখানে একজন মানুষের সম্বন্ধে আমরা জানবো না, এটা তো হতে পারে না। কারণ শুধুমাত্র ব্যাংকিংয়ের ইতিহাস নয়, শুধুমাত্র অর্থনৈতিক ইতিহাস নয়, বাংলার রাজনীতি, ভারতের রাজনীতিতে জগৎ সেটের একটা বিরাট বড় ভূমিকা রয়েছে, যেটা কোনো কারণে আমরা জাস্ট জানি না। তো আজকে সেটা নিয়েই শুরু করি। আচ্ছা, তারপরে ও বলে হচ্ছে যে কোথা থেকে শুরু করব। ও বলে যে প্রথম থেকে। আচ্ছা, প্রথম থেকে বলতে প্রথম হচ্ছে হীরানন্দ সাহু। হীরানন্দ সাহু রাজস্থানের মারোয়ার প্রদেশের নগর বা নাগর বলে একটা জায়গা, সেখান থেকে এসেছিলেন। ওই ভাগ্যান্বেষণে এসেছিলেন আর কি, যে এখানে ব্যবসা করবেন। কোথায় এসেছিলেন? প্রথম পাটনা, 1652-তে। পাটনায় কেন? কারণ পাটনায় তখন ইংলিশদের মানে ব্রিটিশদের ফ্যাক্টরি আর কি, ফ্যাক্টরি ছিল বলে ফ্যাক্টরি বলে, ব্রিটিশদের একটা ব্যবসা ফুলে ফেপে উঠছে। সল্ট পিটের, যেটা চুনাপাথর, সেটার ব্যবসা দারুণভাবে বাড়ছে। তো হীরানন্দ সাহু ভাবলেন যে এখানে এসে আমরা ব্যবসাপাতি করব এবং লোন দেবো ব্রিটিশদেরকে। এই ব্যবসাটা চলছিল তাদের সাথে। তারপর তিনি তার 7 ছেলে, তার মধ্যে একজন বড় ছেলের নাম হচ্ছে মানিকচাঁদ। তো মানিকচাঁদ তার ছেলে, এই মানিকচাঁদকে নিয়ে হীরানন্দ সাহু ঢাকায় চলে যান। তো ঢাকায় কেন যান? কারণ হচ্ছে অরঙ্গজেবের ছেলে আজিমুস-শান তখন বাংলার গভর্নর আর কি, নবাব সেই অর্থে যেটাকে বলা যায়, বাংলার গভর্নর। অরঙ্গজেব, তার খুব ইচ্ছে ছিল এবং অরঙ্গজেব তাকে রিক্রুট করেছিলেন বাংলায়, এবং তিনি ঢাকায়, সেজন্য হীরানন্দ সাহু চলে যান ঢাকাতে। হীরানন্দ সাহু তারপর 1711-তে মারা যান। সেটা তার আগে মানিকচাঁদ তার ছেলে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, এই যে জগৎ সেট উপাধিটা কিন্তু হীরানন্দ সাহুর পাওয়া নয়, এটা মানিকচাঁদ, বা কেউ কেউ বলেন মানিকচাঁদ, কেউ কেউ বলেন তার ছেলে ফতেচাঁদ, এদের পাওয়া উপাধি। এবং এটা একটা উপাধি, এটা কোনো একজন মানুষের নাম নয়। জগৎ সেট দিল্লির বাদশাহ তাদেরকে এই উপাধিটা দিয়েছিলেন 1710-11 সাল সম্ভবত, সেই সময় মানিকচাঁদ ফতেচাঁদকে। এবং এটা ফ্যামিলিগতভাবে এইটা ট্রান্সফার হয়েছে, এই উপাধিটা। তো জগৎ সেট প্রথমে মানিকচাঁদ, ফতেচাঁদ, তারপরে হচ্ছে মাহতাব রায়, তারপরে কুশল চাঁদ। এই না, জগৎ ফতেচাঁদ, হ্যাঁ সরি, আবার বলছি। তো প্রথমে মানিকচাঁদ, ফতেচাঁদ, তারপরে মাহতাব রায়, হ্যাঁ মাহতাব চাঁদ বলে ওনাকে, মাহতাব রায়, স্বরূপচাঁদ, এবং তারপরে কুশল চাঁদ। এবং ওয়ারেন হেস্টিংস যখন 1765 পরে বাংলা ইন্ডিয়ার ভাইসরয় হলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির, তখনও তারা কিন্তু জগৎ সেট উপাধিটা রেখে দিয়েছিলেন এদের জন্য। তো এটা ফ্যামিলিগতভাবে ট্রান্সফার হয়। তো আমরা আজকের আলোচনায় নাম ধরেই করব, কারণ এটাও একটা ডাইনেস্টি। তো মানিকচাঁদ এরা চলে গেলেন ঢাকায়, কারণ ঢাকা তখন বিখ্যাত ব্যবসার জন্য বেশ ফুলে ফেপে উঠছে। প্রায় 30-40 হাজার মতো নাবিক সেখানে ব্যবসার জন্য ইউজ হচ্ছে, ব্রিটিশদের ব্যবসা হচ্ছে। মসলিন কাপড়, ছিট কাপড়, অন্যান্য বিভিন্ন কাপড়ের ব্যবসা দারুণভাবে হচ্ছে। হ্যাঁ, নদী পথে ঢাকার সাথে এই ব্যবসাটা তাদের চলছে। এবার 1668-তে ইংলিশদেরও তৈরি হয়েছে ইত্যাদি। এবার প্রবলেমটা হলো একটা, সেটা হচ্ছে আজিমুস-শান, যিনি ওখানকার নবাব, তার বেশ উচ্চাকাঙ্ক্ষা ছিল অর্থনৈতিকভাবে। এই পর্যন্ত কিন্তু মানিকচাঁদ হীরানন্দ বিরাট বড় ব্যবসায়ী নন, এটা তার পরে হবে, সেটাতেও আমরা আসবো। কিন্তু এটা বলে রাখা দরকার যে, কারণ আজকের আলোচনাতে আমরা মোটামুটি প্যারালালি যেতে হবে, সমান্তরালভাবে যেতে হবে, যে বাংলার রাজনীতি কীভাবে এগিয়েছে, তার সাথে সাথে জগৎ সেটরা কীভাবে ফুলে ফেপে উঠেছে। আচ্ছা, একটা প্রশ্ন এখানে করে রাখি, সেটা হচ্ছে যে মুর্শিদাবাদ বাংলার ঠিক মাঝখান বরাবর একটা জায়গা, ওর কাছে সমুদ্রও নেই, কিছু না, একটা নদী আছে, কিন্তু বিরাট কিছু একটা নেই, ব্যবসার জন্য খুব একটা ভালো জায়গা না আর কি। ওয়াই মুর্শিদাবাদ, মানে আমাদের এত ইম্পর্টেন্ট জায়গা কি করে হয়ে উঠলো? মুর্শিদাবাদ প্রথমত শুধুমাত্র এর সময় নয়, মকসুদাবাদের ইম্পর্টেন্স তার আগে থেকেই ছিল। যে আমরা বাংলার হিস্ট্রি নিয়ে যখন কথা বলেছি, তখনও এই দিনাজপুর, মুর্শিদাবাদের যে এলাকাটা, এই এলাকাটার মধ্যে অনেক সময়ই বিভিন্ন রাজারা তাদের রাজধানী রেখেছে। আচ্ছা। এবং ব্যবসায়িকভাবে সেটা উন্নতও ছিল, কারণ সিল্কের ট্রেডিংটা অনেক হতো ওখান থেকে। তো ব্যবসায়িকভাবে গুরুত্বপূর্ণ ছিল না মকসুদাবাদ, এমনটা নয়। আর দ্বিতীয় কারণটা যেটা ছিল, সেটা হচ্ছে যেটা তুই বললি, যে ঢাকা বেসিক্যালি বাংলার যে পুরো প্রদেশটা, কারণ বিহার টিহার সমস্ত তো বাংলার মধ্যে, তার ঢাকাটা একটা কোনায় পড়ে যেত।
তো মুর্শিদ কুলি খান চাইছিলেন যে কাছাকাছি আমরা থাকি এমন একটা জায়গায় যেটা মাঝখান বরাবর। বুঝতে পেরেছি, ওকে। এটা একটা কারণ নাম্বার এক। দ্বিতীয় হচ্ছে যে আজিমের থেকে দূরে আসতে হবে আমাকে। আজিম কাছাকাছি থাকলে আমার সাথে ঝামেলা করবে, তো একটু দূরে এলাম। তৃতীয়ত কলকাতা ইম্পর্টেন্ট হয়ে উঠছে ধীরে ধীরে বিকজ অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং চন্দননগরে ফ্রেঞ্চ কলোনি আছে। তো এই ব্যবসার রুটটাও কিন্তু মুর্শিদাবাদের থেকে বেটার, মানে কাছে, ঢাকার থেকে অনেকটা দূরে। এই যে হুগলির বন্দর দিয়ে যে ব্যবসাটা হচ্ছে এটা মুর্শিদাবাদের থেকে বেটার কাছে। তো এই তিনটে কারণই মূলত ছিল বলে মনে হয়। তো মানিকচাঁদ এলেন এবং মানিকচাঁদ এখানে এসে ব্যবসায়ী করছেন। তখনও মুর্শিদ কুলি খাঁর কাছের লোক, কিন্তু তখনও সেই ইম্পর্টেন্স মানিকচাঁদের হয়ে ওঠেনি। ঠিক আছে, এটা হবে। তো প্রথমত এসে মুর্শিদ কুলি খাঁ কি করলেন যে টাকশাল বানালেন, যেটাকে মিন্ট বলে, যেখানে কয়েন মানে ছাপানো তৈরি হবে আর কি। কয়েন শুরু হলো বানানো। এবার এই কয়েনটা অনেকেই বলেন যে এরপরে আমরা একটা সময় দেখবো যে মানিকচাঁদ এই পুরো টাকশালটা মানিকচাঁদের আন্ডারে চলে আসে, যেটা তাদের ব্যবসার একটা মূল জায়গা হয়ে উঠেছিল, কিন্তু প্রথমত নয়, প্রাথমিকভাবে একেবারেই নয়। এখানে একটা মজার ব্যাপার আছে। প্রথমত যে ব্রিটিশরা চাইছিল যে তারা তো ইংল্যান্ড থেকে স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা নিয়ে আসছে, তাদের এখানে ব্যবসা করতে হবে, এখানকার কয়েন দরকার। তো ওইগুলোকে গলিয়ে এখানে তারা কয়েন বানাবে, এরকম একটা তাদের ইচ্ছে ছিল। কারণ বম্বে এবং ম্যাড্রাসে তারা করছিল, ওখান থেকে নিয়ে এসে এখানে গলিয়ে ভারতীয় মুদ্রা বানিয়ে নিচ্ছিল, ওটা দিয়ে স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা ইত্যাদি। তো তারা চাইছিল যে মুর্শিদাবাদেও এটা করা হোক, কারণ প্রথমত একটা টাকশাল হয়েছে, তাহলে এখানে আমরা মিন্ট বানাই আমাদের নিজস্ব। কিন্তু মুর্শিদ কুলি খান এটা করতে দিচ্ছেন না, মুর্শিদ কুলি খান করতে দিচ্ছিলেন না। আর এটার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন দিল্লিতে গিয়ে প্রচুর দরবার করছে যে আমাদেরকে টাকা ছাপাতে, মানে কয়েন বানাতে অনুমতি দেওয়া হোক। অনুমতি একটা ফরমান তারা পেয়েওছেন, মুর্শিদ কুলি খান মানছেন না, বলছেন যে না, এখানে এই হেন তেন বলে আর কি। হ্যাঁ ঠিক আছে, ফরমান দেখছি, করছি। রঘুনন্দন দারোগাকে বলো। রঘুনন্দন দারোগা হচ্ছে তখন মিন্টের মাস্টার আর কি, মিন্টের হেড তখনও মানিকচাঁদ নয়, রঘুনন্দন দারোগা বলে একজন। তো তাকে বলো। তো তাদের ক্ষেত্রে তারা চাইছে টাকা। রঘুনন্দন 5,000 টাকা চাইছেন। তখনকার দিনে 5,000 টাকা মানে তখন 4 গ্রাম 4 গ্রাম সোনার দাম ছিল 2 টাকা, যেটা আজকের দিনে প্রায় বোধহয় 36,000 রুপিস, 36,000 রুপিসের মতো। সেটার তখন দাম ছিল 2 টাকা ইন্ডিয়ান রুপিসে। তাহলে 5,000 টাকার কত টাকা? 18,000 টাইমস, সরি, 18,000 18,000 গুণ বেড়েছে। তাহলে 5,000 টাকা মানে কত টাকা হতে পারে? তত টাকা ব্রাইব বা ঘুষ চাইছিল, যে রাজার ফরমান আছে ঠিক আছে, কিন্তু মুর্শিদ কুলি খাঁকে 15,000, রঘুনন্দন দারোগাকে 5,000 টাকা দিতে হবে, তাহলেই এখানে টাকা ছাপাতে দেবো। আচ্ছা, ওকে। তো তারা দিয়েওছে। এটা 20টা সিন্দুক ভর্তি গোল্ড কয়েন এরা নিয়ে এসছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যে এগুলোকে গলিয়ে এবার ওই টাকাগুলো দেওয়ার পরে এবার এগুলোকে গলিয়ে আমাদেরকে কয়েন বানাতে দেওয়া হোক। হঠাৎ করে রঘুনন্দন দারোগা নাকি অসুস্থ হয়ে পড়লেন, তো টাকা ছাপানো গেল না। তারপর এই 1717-তে রঘুনন্দন দারোগা মারা যান এবং তারপর এই ব্যাপারটা মানিকচাঁদের হাতে এসে পড়ে। আচ্ছা, সেটার পেছনে আবার গল্প আছে। ঔরঙ্গজেব মারা গেছেন 1707-এ। ঔরঙ্গজেব মারা যাওয়ার পরই তার ছেলেদের মধ্যে এবং তাদের পরবর্তী যারা, তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে, এরপর কে বাদশাহ হয়ে উঠবেন তাই নিয়ে। ফারুকসিয়ার ছিলেন বাংলায়। ফারুকসিয়ার রওনা দিয়েছেন, এবার আমি লড়বো, আচ্ছা, বাদশাহ হওয়ার জন্যে। মুর্শিদ কুলি খাঁ থেকে টাকা চেয়েছেন, মুর্শিদ কুলি খাঁ দেননি। পাটনায় তখন এরা মানে মানিকচাঁদের ব্যবসা শুধুমাত্র মুর্শিদাবাদে ছিল না, এদের প্রচুর ব্রাঞ্চ ছিল বিভিন্ন জায়গায়, যেখানে যেখানে ব্যবসা হয় সেখানে সেখানে ব্রাঞ্চ আছে। তো ফতেচাঁদ মানিকচাঁদের পোষ্যপুত্র, মানে বোনের ছেলে আর কি, যাকে সে অ্যাডপ্ট করে। ফতেচাঁদ তখন পাটনায়। ফতেচাঁদ 1 কোটি টাকা ধার দেন ফারুকসিয়ারকে। 1 কোটি তখনকার দিনে 1 কোটি, এখনকার দিনে সেটাকে ওই সেম হিসেবে দাঁড়ালে পরে 18,000 কোটি টাকা এটা ধার দেন লড়াইটা লড়ার জন্য। কারণ দিল্লিতে গিয়ে দিল্লির মসনদের টাকে নেওয়ার জন্য তো ওটার খরচা আছে, সৈন্যদেরকে টাকা দিতে হবে, সৈন্য কিনতে হবে, ভাড়াটে সৈন্য নিতে হবে, অস্ত্র শস্ত্র,
তো 1 কোটি টাকা সে সময় ফারুকসিয়ারকে উনি দেন। ফারুকসিয়ার গিয়ে তারপরে লড়াই টড়াই করে বাদশাহ হয়ে বসেন। ফারুকসিয়ার যখন বাদশাহ হয়ে বসেন তখন তার অবভিয়াসলি একটা প্রচন্ড রকম ভাবে ফতেহ চাঁদের প্রতি এবং মানিক চাঁদের প্রতি একটা ইনডেটেডনেস এবং ভালো লাগা তৈরি হয়। হতেই হবে, হ্যাঁ। তখন ফারুকসিয়ার এদেরকে জগৎ শেঠ উপাধিটা দেন। ওকে, ঠিক আছে, এবং বলেন যে এরা হচ্ছে ফ্যামিলিগতভাবে এবার জগৎ শেঠ বলে নাম হবে এদের। তারপর এরাই হচ্ছে তোমার টাকা ছাপাবে মুর্শিদাবাদে, বাংলায় যত কয়েন মিন্ট হবে তারা সেটার ম্যানেজ করবে এরা। আমাদের মূল ব্যাংকার এরা হবে, যখন লোন লাগবে বা বিল অফ এক্সচেঞ্জ, টাকা পাঠানো, বিভিন্ন প্রদেশ থেকে দিল্লিতে টাকা পাঠানো, এটা তো একটা বড় কাজ ছিল, সেটা মূলত হবে এদের দ্বারা। হ্যাঁ, এবার আরেকটা মজার জিনিস সেটা হচ্ছে পারমিশন দেন যে এরা পায়ে সোনা পড়তে পারবে। পায়ে সোনা পড়তে পারবে? সোনার অলংকার পায়ে পড়তে পারাটা নাকি সে সময় হ্যাঁ সম্মানের ছিল, এবং সেটা যদি বাদশাহ ফরমান না দেন, পারমিশন না দেন, তাহলে পড়া যেত না। ওরে বাবা! তো জগৎ শেঠের ফ্যামিলিকে সেটা দেওয়া হয় যে পায়েও তোমরা সোনা পড়তে পারবে। এইগুলো সমস্ত ফারুকসিয়ার এই 1715 থেকে 1717 এরকম সময় ফারুকসিয়ার এদেরকে দেন। তখন এদের ইম্পর্টেন্সটা সাংঘাতিকভাবে বেড়ে যায়। ওকে। এবং মুর্শিদ কুলি খাঁও বুঝতে পারেন যে এরা অন্য ইম্পর্টেন্স পেয়ে যাচ্ছে, এবার আমাদের এর সাথে তালমেল রেখে চলতেই হবে। তো এই হলো এদের ইম্পর্টেন্স বাড়লো। ওই সিরাজদৌল্লার ইয়েটায় পডকাস্টে তুমি ওখানে বলছিলে যে এই বাংলা থেকে যে ট্যাক্সটা কালেক্ট হবে সেটাও পাঠানোর ব্যবস্থায় জগৎ শেঠের দল বলি করবে। হ্যাঁ, প্রথমত আগে কি হতো যে টাকাটা এমনি পাঠানো হতো, টাকা মানে স্বর্ণ মুদ্রার ভর্তি সিন্দুকগুলো রাস্তাতে এমনি অন বাই রোড পাঠানো যেত। কিন্তু এই অরঙ্গজেবের পর যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল পুরো এই অঞ্চলটা জুড়ে, নর্থ ইন্ডিয়া জুড়ে যাচ্ছে, একবার আজিম ওখান থেকে ওটা ধরে ফেলেছে, মুর্শিদুল খাঁ পাঠিয়েছেন স্বর্ণ মুদ্রা ভর্তি চেস, মানে ওয়াগান ফগান আর কি, ওগুলো একবার আজিম নিয়ে নিয়েছেন, একবার ফারুকসিয়ার নিয়ে নিয়েছেন। সবারই তো টাকা দরকার ওই লড়াইটা লড়বার জন্য। তো তখন এটা মুশকিল হয়ে গেছিল 1710 থেকে 1707 থেকেই, মূলত 1707 থেকে 1715 টাকা পাঠানোটা খুব মুশকিল। তো সেটার জন্য তখন একটা দরকার হবে যেমন ব্যাংকিং নেটওয়ার্কের, যে এখানে আমি টাকা জমা দিলাম, এরা ওখান থেকে টাকাটা দিয়ে দেবে, যেটা হচ্ছে হুন্ডি বা হাওয়ালা বা ওই ট্রান্সফার, মানি ট্রান্সফার আর কি। আজকের দিনেও যেটা রেমিটেন্স হয়, যে তুই এখানে টাকা জমা দিলি, ও ওখান থেকে টাকাটা কালেক্ট করে নিল। ওকে, এটা প্রথম স্টার্ট হলো ভারতবর্ষে। এটা ভারতবর্ষে, হ্যাঁ, এই জগৎ শেঠরা চালু করে দিলেন এই জিনিসটা। এবং সেটা কম টাকা নয়, সেটা বছরে মুর্শিদ কুলি খাঁ 1.5 থেকে মানে 1.25 কোটি থেকে 1.5 কোটি টাকা পাঠাতেন। আর সেই সময়কার, আজকের মূল্য বলছি না, সেই সময়কার মূল্য হিসেবে 1.25 কোটি থেকে 1.5 কোটি টাকা মুর্শিদ কুলি খাঁ পাঠাতেন দিল্লিতে। এটা পুরো নেটওয়ার্কটা ম্যানেজ করতো হচ্ছে জগৎ শেঠরা, মানিক চাঁদ, ফতেহ চাঁদ। এবং তার সাথে সাথে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রচুর লোন দিচ্ছে, যখন দরকার পড়ছে এদেরকে লোন দিচ্ছে। তো এসব চলছে আর কি। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই করে করে এটা খুব কাছাকাছি এসে গেছে মুর্শিদ কুলি খাঁর। এবার এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ব্যবসা করতে পারবে এবং ওদের বোট দিয়ে ইত্যাদি করে যে ব্যবসা করতে পারবে এই প্রদেশে, এই ফরমানটা পুরনো ফরমান, অরঙ্গজেবের দেয়া ফরমান বা তারও আগে। এই ফরমানটাকে বারবার রিনিউ করার জন্য মুর্শিদ কুলি খাঁ টাকা চাইতেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। কখনো বললেন যে 30,000 টাকা দাও, নইলে পরে ফরমান রিনিউ করবো না, ব্যবসাই করতে দেবো না এখানে। তো তখন এই বারবার দৌত্য করার প্রয়োজন পড়তো, যে না 30 না, এটাকে একটু কমাও, এই করো সেই করো, কারণ বোট আটকে দিতেন, বোট আটকে আর ব্যবসাতে যেতে দেবো না, তোমাদেরকে ব্যবসা করতে দেবো না। সৈন্য বলতো মানে রাজার হাতে, নবাবের হাতে। তখন এই ফতেহ চাঁদ গিয়ে বারবার হেল্প করতো, মানিক চাঁদ ফতেহ চাঁদ গিয়ে হেল্প করতো রাজার সাথে। মানে মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে যা তাদের বক্তব্য মুর্শিদ কুলি খাঁর কাছে রাখার কথা, সেগুলো সব ফতেহ চাঁদের দিয়েই যেত। এবং ফতেহ চাঁদের নিজস্ব যেহেতু একটা বিজনেস ইন্টারেস্ট ছিল দুপক্ষেই, তিনি মিডিয়েশনটা করতেন। আচ্ছা, তার জন্য কিছু টাকাও তারা পেতেন। তো এই চললো আর কি। এবার
হ্যাঁ, বারবার 30,000 টাকা চাই, 45,000 টাকা চাই, এসব চলছে আর কি। এই করে করে এদের ইম্পর্টেন্সটা বাড়তে থাকলো মূলত আর কি। এবার মাঝখানে কিছু ঝামেলাও হয়েছে, যেমন ধর ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রচুর লোকজন তারা নিজেরাও আলাদা করে ব্যবসা করতেন। ওকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ব্যবসা চলছে, নিজেরাও ব্যবসা করছে। এবার তারা যখন লোন নিচ্ছে কারো থেকে, শুধু জগৎ সেট নয়, অন্য যে কোনো কারণ থেকে, তারা ভাবছে তো আমি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে লোন দিচ্ছি। একদম। এবার সে হয়তো মরে গেল, এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি গিয়ে এত টাকা বাকি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলছে আমরা তো লোনটা নিইনি। এই নিয়ে বহু ঝামেলা হচ্ছে। হ্যাঁ, তখন একটা টানা পড়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিতে চাইছে না লোন ফেরত, কারণ আমরা নিইনি। আর জগৎ সেট বা অন্য যারা দাবিদার তারা বলছে না আমরা তো তোমাদের নামেই দিয়েছি লোনটা, তো এবার কে দেবে ফেরত? তো সে সময় বহু ক্ষেত্রে দেখা গেছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মেনে নিয়েছে কিছু টাকা দিয়ে সেটেল করা ফতেচাঁদ বা মানিকচাঁদের সাথে, কারণ ওই ব্যবসার কন্টিনিউয়েশন হবে না নইলে পরে, কারণ প্রচন্ডভাবে ডিপেন্ডেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি জগৎ সেটের টাকার উপরে। তা ওর লোন ছাড়া এখানে ব্যবসা করা সম্ভবই হয়, লোন এবং ট্রান্সফার। কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তো ঢাকায় ফ্যাক্টরি আছে, কাশিম বাজারে ফ্যাক্টরি আছে, কলকাতায় ফ্যাক্টরি আছে ইত্যাদি। তো এই হলো। মানিকচাঁদ 1714-তে 14 কি 15-তে মারা যান। তারপরে ফতেচাঁদ সময় মেন মানে ওই বড় মুর্শিদ কুলি খাঁর সাথে এই সখ্যতাটা তৈরি হয়ে গেল মানিকচাঁদের সময়তে, জগৎ সেট হয়ে গেলেন। তারপরে ফতেচাঁদ, এবং ফতেচাঁদের সময় অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি বাড়ে ওদের ব্যবসাটা, কারণ ফতেচাঁদ মুর্শিদ কুলি খাঁকে দেখেন, তারপরে সুজাউদ্দিন, তারপর সরফরাজ, তারপরে আলিবর্দী খাঁ। এই পুরো সময়টা ধরে ফতেচাঁদই ছিলেন হচ্ছে জগৎ সেট। তো হলো, এবার ফতেচাঁদের গল্প এখানে এই অবধি, মানিকচাঁদের গল্প শেষ, এবং মুর্শিদ কুলি খাঁ তখনও রয়েছেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে মুর্শিদ কুলি খাঁর একটা ঝামেলা চলছিল বেশ কিছুদিন ধরে, পারমিশন দেবো, কারণ মুর্শিদ কুলি খাঁ বারবার ওই 1.5 কোটি টাকা ওখানে পাঠাতে হবে, প্লাস এখানকার থেকে রেভিনিউ কালেকশন করতে হবে, আর এরা ব্যবসা করে যাচ্ছে এখানে, এদের থেকে আরো বেশি বেশি করে টাকা নেওয়ার চেষ্টাটা বারবার উনি করছেন। একবার বললেন কি 1721 নাগাদ যে আরো 60,000 টাকা আমাদেরকে নজরানা দিতে হবে, তা নাহলে ব্যবসা করতে দেবো না। ব্যবসা করতে দেবো না বলে এদের কাশিমবাজার ফ্যাক্টরির যে মেইন ম্যানেজার আর কি, ব্রোকার বলতো, কান্টু বলে, কান্টুকে অ্যারেস্ট করে ফেলা হলো। মুর্শিদ কুলি খাঁ অ্যারেস্ট করে ফেললেন কান্টুকে, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাচরবান্দা বলছে আমরা তার ফোর্স টোর্স নিয়ে যাবো এবার আমরা অ্যাটাক করতে। বেশ ভালো কথা। কিছু কম টাকা দিতে চাইলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মুর্শিদ কুলি খাঁ রাজি হচ্ছেন না। হ্যাঁ, 60,000-ই লাগবে। তখন আবার ফতেচাঁদ এলেন, ফতেচাঁদ এসে বললেন যে না না, ব্যাপারটা মিটমাট করে নাও, নাজরানা দিতে হবে না, কান্টুকে রিলিজ করালেন। তো এইসব বারবার হয়েছে। এটার সময় তাহলে মুর্শিদ কুলি খাঁ ফতেচাঁদের সঙ্গে বা মনোমালিন্য হচ্ছে না? হ্যাঁ হচ্ছে, কিন্তু ফতেচাঁদ ম্যানেজ করে নিচ্ছেন ব্যাপারটাকে, ম্যানেজ করে দিচ্ছেন আর কি, অন বিহাফ অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কাজে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে খুব এদের সখ্যতা তৈরি আছে। আর মুর্শিদ কুলি খাঁ ফতেচাঁদের এগেনস্টে যেতে পারছেন না, কারণ টাকা ছাপানোর দায়িত্বটা, এই টাকা পাঠানোর, হ্যাঁ টাকা পাঠানোর ব্যাপারটা, এই সমস্ত ব্যাপারটা কিন্তু এর আন্ডারেই রয়েছে। আচ্ছা, এই ডিপেন্ডেন্সিটা ক্রিয়েট করে আর লোন তো নিতেই হচ্ছে তাকেও, তো ডিপেন্ডেন্সি সাংঘাতিক ভাবে তৈরি হয়ে আছে এই ফতেচাঁদের সাথে মুর্শিদ কুলি খাঁরও। এমনকি একটা সময় মুর্শিদ কুলি খাঁকে সরিয়ে বলে আর কি, ফতেচাঁদকে বাংলার দিওয়ান বানানোর কথা হয়েছিল। এমনকি একটা সময় এমনও এসেছিল যখন দিল্লির বাদশাহ চাইছিলেন যে বাংলার গভর্নর ফতেচাঁদ হোক মুর্শিদ কুলি খাঁকে সরিয়ে, কিন্তু ফতেচাঁদ রাজি হয়নি। ও জানতো যে আমার ব্যবসায়িক ইন্টারেস্টটা রাখলে পরেই ঠিক আছে, এর বেশি করতে গেলে পরে আমার মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, তো কারণ হচ্ছে ফারুকসিয়ার একসময় বাংলায় ছিলেন, মুর্শিদ কুলি খাঁর সাথে তার ভালো সম্পর্ক, কাজী ফারুকসিয়ারের পরে যিনি বাদশাহ হলেন মোহাম্মদ শাহ, এবং তার সাথে তার নিজামুল মুলক, এরা মুর্শিদ কুলি খাঁর এগেনস্টে, তো তারা চাইছে না ওকে, কিন্তু তারা ডিপেন্ডেন্ট, তারা জানতো যে ফতেচাঁদ একটা কাজের লোক। আচ্ছা, কারণ দিল্লিতে একটা বড় দুর্ভিক্ষ হয় 1723-এ, এবং সেই সময় টাকা পয়সা নেই দিল্লির কাছে,
ম্যানেজ করতে পারছে না, সবাইকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করতে পারছে না। তখন ফতেহ চাঁদের কাছে তারা বলে যে কি করে ম্যানেজ করব। ফতেহ চাঁদ তাদেরকে আইডিয়া দেয় যে কাগজের নোট চালু করো। তো দিল্লিতে তখন কাগজের নোট চালু হয় এবং দুর্ভিক্ষটা ম্যানেজ হয়ে যায়। ফতেহ চাঁদের থেকে টাকা ধার নেয় দিল্লির বাদশাহ, সেটা দিয়ে মোটামুটি 2-3 বছরের মধ্যে পুরো ব্যাপারটা ম্যানেজ হয়ে আবার দিল্লির কোষাগার ভরতে থাকে। দুর্ভিক্ষ ম্যানেজ হয়, লোকজনকে টাকাও দেওয়া হয় এবং কোষাগারেরও ব্যাপারটা ঠিক হয়ে যায়। তো কাজে দিল্লি খুব কনভিন্সড যে ফতেহ চাঁদ হচ্ছে এরা ঠিকঠাক লোক, এর উপরে ভরসা করা যায়। মুর্শিদ কুলি খার এগেনস্টে, মুর্শিদ কুলি একদিকে তো নিজে ইন্ডিপেন্ডেন্ট হতে চাইছেন, স্বাধীন হতে চাইছেন, সব কথা শুনছেন না। আর ফারুক সিয়ারকে টাকা দিয়ে গেছে মুর্শিদ কুলি খান 150 কোটি করে, পরে সেই টাকাটা পাঠাচ্ছে না নিজামকে। কাজে নিজামুল মুলকও মুর্শিদ কুলি খার ফরে নয়, ফতেহ চাঁদের ফরে। তো এইরকম একটা অবস্থা তৈরি হলো। একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে এই যে ধরো মানে এই যে জগৎ শেঠরা, ওরা টাকার ভ্যালুটা ঠিক, মানে ধরো এখন যেমন যে 90 টাকায় মানে 90 টাকায় 1 পাউন্ড, যে এই হিসেবটা ওরা রাখছে কি করে যে এইরকম একটা হিসেবে আমাদের বিশ্ব অর্থনীতিটা চলবে? ব্রিটিশদের সঙ্গে, ব্রিটিশদের এত মানে আমাদের এত, ইউনিল্যাটারালি মানে বুঝলাম নিজে নিজে ঠিক করছে। ওরা যা এক্সচেঞ্জ রেট ঠিক করবে সেটাই রেট। আচ্ছা, ওই বললাম যে 10টা একটা সময়, এটা বোধ হয় 2000 না 1720 সময়কার 10 সিন্দুক ভর্তি স্বর্ণমুদ্রা ব্রিটিশরা কনভার্ট করতে যায় ফতেহ চাঁদের মিন্টে চাকশালে। তখন উনি বলেন যে 4 গ্রাম সোনার জন্য আমি 2 টাকা 7 আনা 3 পাই দেব। আচ্ছা, আর কিছু করার নেই, এটা নিলে নাও, নইলে আর হবে না কিছু, আর কেউ নেই। কারণ তুমি তোমার কয়েন দিয়ে তো এখানে ব্যবসা করতে পারবে না। কারণ ও শুধুমাত্র তো কয়েন ছাপাচ্ছে না, ও কয়েন ছাপাচ্ছে এবং লোনও দিচ্ছে। ঠিক আছে, ও বলছে আমি লোনও দেবো আমার টাকাতেই, এবং লোনের ফেরতটা আমি আমার টাকাতেই চাই, অন্য মুদ্রা নেবো না আমি। পুরো এক্সচেঞ্জ রেটটা জগৎ শেঠরা নিজেরা ম্যানেজ করতো, এবং এটা নিয়ে প্রচুর চিঠি চালাচালি হয়েছে, প্রচুর, প্রায় আগামী 100 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বারবার চেষ্টা করেছে যে রেট বাড়াও এবং লোনের ইন্টারেস্ট রেট কমাও। বলছে নাও অন্যখান থেকে, আর কারো কাছে তত টাকাই নেই, আর কারো কাছে তো টাকশাল নেই, টাকা যে ছাপবে কোত্থেকে। তো ওই রেটটাই ওরা মেনটেন করে গেছে, আমরা রেট বাড়াবো না, আমরা রেট বাড়াবো না, অন্য কোনো টাকা এখানে ব্যবসা করতে দেবো না। ওকে, আচ্ছা। তবু ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুখ বুঝেছে না 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 এখনো এই লোকটাকে দরকার। হ্যাঁ, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও বারবার ওই ফরমান করছে দিল্লির কাছে যে আমাদেরকে কয়েন ছাপাতে, মানে কয়েন মিন্ট করতে পারমিশন দাও, আমাদের কাছে ফরমান রয়েছে। দিল্লি এত কাছে জগৎ শেঠের, দিল্লিও টাল বাহানা করে ফরমানটা দেয়নি। অনেক পরে গিয়ে কলকাতায় মিন্ট তৈরি হয়, অনেক পর গিয়ে, যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেরকম ফুলে পড়ে। এবং সেটারও একটা ইতিহাস আছে যে যখন শুনেছে যে আর শুধু মিন্ট ছাপানোই নয়, এই যে কারেন্সি এক্সচেঞ্জও হবে, যদি জগৎ শেঠ জানতে পারতেন যেটা ম্যাড্রাসে নিয়ে গিয়ে কারেন্সি এক্সচেঞ্জ করিয়ে নিয়ে এসছে, বলছে ঠিক আছে তাহলে ম্যাড্রাসের সাথেই ব্যবসা করো, আমরা আমাদের সাথে করতে হবে না, আমি লোন দেবো না। একচেটিয়া ব্যবসাটার বুঝতে পারছিস অবস্থাটা, বিরাট বিরাট ইকোনমিক্সটা ছিল ওখানে। তাহলে উনি ওরাই করতো, সাহুকারের অন্যই লেভেলে করতো ওরা ব্যাপারটা। তো ম্যাড্রাসের সাথে করো, কারণ একটা সময় ম্যাড্রাসের টাকা, ম্যাড্রাসেও ছাপানো হতো, ম্যাড্রাসের টাকা যখন আসতো এখানে, ম্যাড্রাসের টাকা সমমূল্য দিত না। একই দেশের মধ্যে একই এম্পায়ার, বাদশা তো একই, বাদশাহ একই, তার আন্ডারেই সমস্ত প্রভিন্স গুলো, কিন্তু এক্সচেঞ্জ রেট সমান দিত না। ওকে, বলতে এক্সচেঞ্জের একটা ফি লাগবে যেটা এখনো আমরা দিই, প্লাস এটা রেটও কম দেবো আমি। তো এই সমস্ত করতে না, ঠিক আছে, এসব করে ব্যাপারটাকে মনোপোলাইজ করে রেখে দিয়েছিল পুরোপুরি, আর দিল্লিও এদের ফরে। তো যা হোক, ওই যেটা বলছিলাম যে 1722-23 যখন এটা হয়, তখন নিজামও খুব খুশি হয় ফতেহ চাঁদ থেকে, তখন একে দিওয়ান বানানোর চেষ্টা করে, ফতেহ চাঁদ রাজি হয় না, এসব হয়। এবং তারপর থেকে আমরা দেখতে পারি যে নিজাম যখনই চিঠি লিখছেন মুর্শিদ কুলি খাকে, সব কটাতে রেফারেন্স আছে ফতেহ চাঁদের। ওকে, সিসি সিসি শুধু না, যে হ্যাঁ সিসি বলতে পারিস আজকের দিনে, মানে ওকে ওর সাথে অ্যাডভাইস করে ডিসিশনটা নাও, মুর্শিদ কুলি খাকে স্পেশালি একদম বলে দেওয়া হচ্ছে যে ওর সাথে অ্যাডভাইস না করে তুমি সিদ্ধান্ত নেবে না, এরকম একটা জায়গায় পৌঁছে গেছিল। তো কাজী এর পর আরেকটা ইম্পর্টেন্স দেখা দেয় জগৎ শেঠদের, সেটা হচ্ছে যে বাংলায় নতুন কেউ যদি নবাব হতে চায়,
তাকে তো রেকগনাইজ করতে হবে দিল্লির বাদশার একটা ফরমান দিয়ে। সেই রেকগনিশনটা ফতেচাঁদ না চাইলে পরে সেই রেকগনিশনটা আসতো না। কারণ এরপর যখন সুজাউদ্দিন আসবেন, সুজাউদ্দিন তো মুর্শিদ কুলি খাঁর সাথে বৈরিতা ছিল। মুর্শিদ কুলি খাঁ চাইতেন তার সুজাউদ্দিনের ছেলে মানে নিজের নাতি সরফরাজকে কর। মুর্শিদ কুলি খাঁ বারবার ফতেচাঁদকে বলছেন যে আমার পর যেন সরফরাজ বাংলার নবাব হয়, এই ফরমানটা দিল্লির থেকে তুমি এনে দাও। ফতেচাঁদ দেয়নি, ইচ্ছে করেই দেয়নি, কারণ সরফরাজকে তার পছন্দ ছিল না। সুজাউদ্দিনকে সেই ফরমানটা আনিয়ে দেয়। একটু মানে কাছের লোক ও থাকলে আমাদের সুবিধা, ইত্যাদি ইত্যাদি। ফতেচাঁদ না চাইলে পরে বাংলার নবাব কে হবে এটা ঠিক হতে পার, দিল্লি রেকগনাইজ করতো না, সিম্পল। সুজাউদ্দিনের ফরমান আনার পেছনেও জগৎ সেঠের ভূমিকা, ফতেচাঁদের ভূমিকা আছে। তারপর আলিবর্দী খাঁ যখন সরফরাজকে মেরে হতে যাবেন, তখনও এটাই ছিল যে আলিবর্দী খাঁর ফরমানটাও জগৎ সেঠের কথাতেই দিয়েছিল দিল্লি। আইডেন্টিফাই যদি না করে তাহলে তো হবে না। তুমি লড়াই করে জিতে নিলে, তারপর তো তোমাকে নবাব হিসেবে মানতে হবে। ফরমান আনাতেন উনি। এবং সিরাজউদ্দৌলা যখন নবাব হন তারপরে, তখনও জগৎ সেঠই ফরমান আনতে দেরি করেন, যে কারণে সিরাজউদ্দৌলা ওকে বন্দি করে ফেলেন, চট মারেন, এসব বলা হয়, যে কারণে সিরাজউদ্দৌলার সাথে তার সম্পর্ক খারাপ হয় পরবর্তীকালে। তো ফরমান আনার ক্ষেত্রে তার একটা ভূমিকা ছিল। এবার এইসব যখন চলছে, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে মুর্শিদ কুলি খাঁর সম্পর্ক ধীরে ধীরে খারাপ হচ্ছে। তার কারণ হচ্ছে ওই সনদ দাও, টাকা দাও, এসব নিয়ে, এবং বারবার বিভিন্ন রকম চাহিদা হচ্ছে। আচ্ছা, জে.এইচ. লিটল যেহেতু নিজে, তার লেখা একটুখানি বায়াস ইস্ট ইন্ডিয়া কোম্পানির দিকে দেখা যায়, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, কাজে তিনি ওই পার্সপেক্টিভ থেকে লিখছেন। মুর্শিদ কুলি খাঁ নিজস্ব কিছু গুরুত্ব বা নিজস্ব একটা পার্সপেক্টিভ থাকতেই পারে, কিন্তু আমরা যেহেতু একটা বইয়ের নিরিখে বলছি, এবং এই সময়টার হিসেবে জগৎ সেঠের ইতিহাসের আর কোনো বই নেই আনফর্চুনেটলি, তো কাজেই আমাদেরকে ওটাই মানতে হবে। যদিও উনি অনেককে রেফারেন্স দিয়েছেন, অনেকেরই রেফারেন্স দিচ্ছেন উনি, তবুও যেমন তার মালদাতে এক রাজার সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঝামেলা হয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওখানে অ্যাটাক করে, মালদার থেকে ফ্যাক্টরি উঠিয়ে নেয়, মানে মুর্শিদ কুলি খাঁ তারপরে উঠিয়ে দিতে বলে, মালদাতে বড় ঝামেলা হয়, এবং ফতেচাঁদও কিছু ম্যানেজ করতে পারেন না এই মালদার প্রবলেমটা। পরে গিয়ে নজরানা ফজরানা দিয়ে তবে আবার মালদাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা শুরু হয়, কারণ মালদাতে একটা লড়াই হয়েছিল। তারপর ধর এই যে আব্দুল রহিম বলে একজন ছিলেন, যিনি মুঘলদের উপর প্রচুর মুঘল এই অফিসার ছিলেন মুর্শিদ কুলি খাঁর, যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোট ফোট আটকে দিতেন হুগলি দিয়ে, আমাকে টাকা না দিয়ে তুমি বোট যেতে দেবো না, ব্যবসা করতে দেবো না, এসব হয়েছে। অনেক সময় ফতেচাঁদ হেল্প করতে পারছেন, অনেক সময় ফতেচাঁদ হেল্প করতে পারতেন না, কারণ মুর্শিদ কুলি খাঁ নিজেও অনেকটা চাইতেন যে এদের থেকে যতটা পারা যায় টাকা নাও, কারণ ওরা যে ফরমানটা এনেছিল সেটাতে ওই 3,000 টাকা দিয়েছিল ওরা দিল্লির বাদশাকে সেই সময়, তার এগেনস্টে এদের কাছে ছিল যে এরা ব্যবসা করতে পারবে বাংলায়। পরে মুর্শিদ কুলি খাঁ 30,000 টাকা নেন, কিন্তু এদের ব্যবসা তো বেড়ে যাচ্ছে। ওরা বারবার বলছিলেন মুর্শিদ কুলি খাঁর চিঠিতে যে তোমাদের যেই পরিমাণ ব্যবসা করবে বলছিলে তোমরা, তার থেকে অনেক বেশি তোমাদের ব্যবসা বাড়ছে। আর যে ফরমানটা ছিল ওটা হচ্ছে কাস্টম লেস বিজনেস, আর কোনো ট্যাক্স দিতে হবে না এখানে ব্যবসা করতে হলে পরে। ওকে, তো কাজেই অবভিয়াসলি একজন নবাব চাইবেন যে আরো বেশি ট্যাক্স দাও, এবং ট্যাক্সের যেহেতু কোনো কোড নেই আজকের মতো, কাজেই বারবার ওরকম নজরানা হিসেবেই ট্যাক্সটা দেওয়ার ব্যবস্থা থাকতো। তো এ সমস্ত হয়ে তারপরে মুর্শিদ কুলি খাঁ তো একটা সময় মারা গেলেন। মুর্শিদ কুলি খাঁ মারা যাওয়ার পর মুর্শিদ কুলি খাঁ চাইতেন যে সরফরাজ হোক, নাতি হোক, কিন্তু সুজাউদ্দিনের সাথে, সুজাউদ্দিন একা আসেননি, আমরা বাংলার হিস্ট্রির সময় বলেছি, সুজাউদ্দিনের দুজন অ্যাডভাইজার ছিলেন, খুব ঘনিষ্ঠ অ্যাডভাইজার, একজন হচ্ছেন হাজি আহমদ, আরেকজন হচ্ছেন আলিবর্দী খাঁ। এদের দুজনের থ্রুতে এসছিলেন, এবং আলিবর্দী খাঁ নিজে ফতেচাঁদের সাথে নেগোশিয়েট করেছিলেন ব্যাপারটা। ওকে, তো সুজাউদ্দিনের লড়াইয়ের জন্যও ফতেচাঁদ টাকা দেন, এবং ওই ফরমান আনার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল ফতেচাঁদের। তো যখন সুজাউদ্দিন এই জন্যে যখন উঠে বসেন, মানে নবাব হন, তখন তার যে কাউন্সিল অফ অ্যাডভাইজার্স, সেখানে কারা কারা ছিল? সেখানে ছিল ফতেচাঁদ,
আলিবর্দী খান, হুম। হাজি আহমেদ এবং আলমচাঁদ। আলমচাঁদ যিনি ওড়িশা থেকে সুজাউদ্দিনের সাথে এসেছিলেন। এই চারটে নাম কিন্তু এরপরের আগামী 50 বছরের বাংলার ইতিহাসে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা। আলমচাঁদের পরে অমিচাঁদ, হ্যাঁ, আর ফতেচাঁদের পরে মাহতাব রায়, হুম। হাজি আহমদ এবং আলিবর্দী খান। তো আলিবর্দী খাই 1.5 কোটি টাকা ইনিও দিল্লিতে পাঠান। এসব চলছে। এবার অবভিয়াসলি ফতেচাঁদও টাকা চান, সুজাউদ্দিনও টাকা চান ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে একইভাবে, এবং সেখানেও একটা নেগোসিয়েশন হয়। হুম। এখানে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে ওই বলছিলাম যে আলাদা আলাদা করে ব্যবসা করতো এরা সবাই। এই কাশিম বাজারের যে ব্রোকার ছিল কান্টু, যাকে আগে হ্যাঁ, ধরা মুর্শিদ পড়ে, কুলি হ্যাঁ। খান ধরা, এও আলাদা করে ব্যবসা করতো। ও আচ্ছা। এ প্রচুর টাকা ধার নিয়েছিল ফতেচাঁদের কাছ থেকে, 2.5 লক্ষ টাকার মতো, বেশ। এবং তারপরে সে মরে যায়। ফতেচাঁদ বলে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে টাকা দাও। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলে এটা আমার জন্য নেয়াই হয়নি, আমরা এত টাকা তোমাকে দেব না। তারপর তো এই নেগোসিয়েশনটা ফেল করে, টাকাটা দেয় না ওরা। বরং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনে হয় যে ফতেচাঁদ একটু আমাদের থেকে বেশি মানে এ নিচ্ছে আর চাইছে কি, আর কি, চাইছে হ্যাঁ। বেশি বেশি করে, এতটা নয়। আমরা বরং একটা কাজ করি, আমার মেইন উদ্দেশ্যটা কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির, যে নবাবের খাস নজরে থাকাই তো সুজাউদ্দিন নবাব তার ছেলেকে আমার দলে টেনে নি, ফতেচাঁদকে আপাতত একটু সাইড করি। ওকে। তো তারা সরফরাজের সাথে বেশ ঘনিষ্ঠতা করার চেষ্টা করে, ভাবে যে সরফরাজ বোধহয় তাদের কথাগুলো পৌঁছে দেবে, ফতেচাঁদকে অতটা জরুরি নয় আমার কাছে, জাহাজের কাছে। বেশ ভালো কথা। তার ফতেচাঁদ বলছেন আচ্ছা ঠিক আছে করো তুমি। চিঠি চালাচালি হচ্ছে, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজি হচ্ছে না দিতে। 2.5 লক্ষের জায়গায় 1,30,000 দিয়েছে, প্রায় 1 লাখ টাকার মতো দেয়নি। তুই বুঝতে পারছিস মারওয়ারি সাহুকার তাকে 1 লক্ষ টাকা সেই সময় দেয়নি ওরা, জগৎ সহজে সেঠ তো ছাড়বে না। সহজে তো ছাড়বে না। কি করছে ও তারপরে? ও বলল যে হঠাৎ করে দেখা গেল যে বেশ কিছু ব্রিটিশ নৌবহর, যেগুলো ব্যবসায়ী নৌবহর, সেগুলো আটকে দেওয়া হচ্ছে। চিঠি লিখছে, কোনো উত্তর নেই। হ্যাঁ, নতুন নতুন ফারমান আসছে নতুন নাজরানা দেওয়ার জন্যে, না দিলে পরে বোট ছাড়বো না, এই সব চলছে। তারা যখন দেখা করতে যেতে চাইছে সুজাউদ্দিনের সাথে, যে মিটিং করে ব্যাপারটা ঠিক করি, মিটিং এর জন্য টাইম দিচ্ছে না, অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না। ওদের যে ওয়াকিল হচ্ছে, যে বেসিক্যালি অ্যাম্বাসেডর হিসেবে যে কথা বলবে, ওয়াকিলের সাথে কথা না বলে অপমান করে তাড়িয়ে দিচ্ছে সুজাউদ্দিন। বেশ কিছুদিন পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির টনক নড়েছে, বুঝে আচ্ছা ওই যে টাকাটা দিইনি আমরা ওকে, তার জন্য এর পেছনে ফতেচাঁদ, ওর জন্যই ব্যাপারটা হচ্ছে, সরফরাজকে দিয়ে হবে না ব্যাপারটা ম্যানেজ, বুঝলে তো? তখন তারা বুঝতে পেরেছে এই ব্যাপারটা, তখন তারা আরো 50,000 টাকা দেয়। ওকে, আচ্ছা। 50,000 টাকা দেয়, তাদের তারপর সমস্যা মিটে যায়, এবং সরফরাজকে দিয়ে যে হবে না ব্যাপারটা তারা বুঝতে পারে। হ্যাঁ। কারণ 1 লক্ষ টাকা হঠাৎ করে সুজাউদ্দিন চেয়ে পাঠিয়েছে, না দিলে বোট ছাড়বো না, এইসব সমস্ত চলছিল আর কি। তো আর ফতেচাঁদকেও তখন লিখলে পরে ফতেচাঁদ বলে না আমি নেগোশিয়েট করে দিতে পারবো না তোমার তরফে থেকে, চারদিক থেকে আটকে ধরেছে। তো অবভিয়াসলি তাকে 50,000 টাকা দিয়ে তারপরে ব্যাপারটা ম্যানেজ করা গেছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো ব্যবসার মূল জায়গাগুলো কি কি ছিল? একটা হচ্ছে এক্সচেঞ্জ রেট নিজেদের মতো ঠিক করতো। হ্যাঁ, ম্যাড্রাসের টাকার যেটা বললাম সেটা, বিলস অফ এক্সচেঞ্জ। ইচ্ছা এই সময় প্রায় প্রতি বছর ফতেচাঁদের কাছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 50টা করে সিন্দুক ভর্তি স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রা দিত প্রত্যেক বছর এক্সচেঞ্জ করার জন্য, এবং রিপেমেন্ট, লোন যেটা নিয়েছে সেটা রিপেমেন্ট করার জন্য। ভাবতে পারছি 50টা সিন্দুক ভর্তি সোনা এবং রূপোর মুদ্রা। ওদের মুর্শিদাবাদে বাড়িটা নিচে শুনেছি যে পুরো একটা। আসছি ওতে, अभी कहानी बहुत बाकी है বাবা। এই চলছে এদের মধ্যে। হঠাৎ করে দেখা গেল যে নবাব এবং ফ্রেঞ্চরা বেশ কাছাকাছি চলে এসছে। আচ্ছা, কারণ ফ্রেঞ্চরা চন্দননগরে আছে, কারণ ফ্রেঞ্চদেরও মিন্ট দরকার, ওরাও তো ব্যবসা করতেই এসছে এই দেশে। আমরা এখন না হয় শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানির গল্প শুনি,
কিন্তু ফ্রেঞ্চদেরও তো ইচ্ছা ছিল যে বাংলা শাসন মানে করবে। ভারতবর্ষ আমরা শাসন করবো, Correct. শাসন না করলেও এখানে হুম। ব্যবসাটা আমরাই করবো। ঠিক। ভারতবর্ষ তো ফ্রেঞ্চ কলোনি হয়ে ওঠেনি, হুম। সেই সময় পর্যন্ত কিন্তু এই সম্ভাবনাটা ছিল যে ফ্রেঞ্চরাও হয়ে উঠতে পারে। ফ্রেঞ্চরা নবাবদের কাছাকাছি চলে এসছে এবং তাদের কয়েন মিন্ট হয়ে যাচ্ছে, নবাব বলে দিয়েছে, এবং সেই বলেছে যে ব্রিটিশদের মাদ্রাসের কয়েন নেবেন না আপনি। এই ব্যাপারটা ফতেচাঁদের পছন্দ হচ্ছে না, তো ফতেচাঁদ বুঝলেন যে ফ্রেঞ্চদের সাথে আমার বনবে না, আমি বরং ইস্ট ইন্ডিয়া কোম্পানির আরেকটু কাছাকাছি চলে যাই। তো এদের মধ্যে সম্পর্কটা আরেকটু বাড়ে। এরপর সুজাউদ্দিন মারা যান এবং সরফরাজ 1739-এ নবাব হন। সরফরাজের সাথে ভালো সম্পর্ক ছিল না জগৎ শেঠের, সেটা আগেই বললাম। মজা হয় যে নাদির শাহ আক্রমণ করেন এই সময়তেই দিল্লি। নাদির শাহ যখন আক্রমণ করেন দিল্লি লুটে নিয়ে, পুরো লুট হয়ে যায় দিল্লি, এবং নাদির শাহ এসে সিংহাসনে বসেন কিছুদিনের জন্য অন্তত। ফরমান পাঠান যে আমার নামে, ওই বলেছিলাম যে কয়েন ছাপানো এবং খুতবা পড়ানো, এতই তো নবাব হবে। তো মুর্শিদাবাদে সরফরাজ নতুন কয়েন বানান নাদির শাহর নামে। ফতেচাঁদের এখান থেকেই তৈরি হয় ব্যাপারটা, এবং ওই ওর নামে খুতবা টুতবা পড়িয়ে দেয়। ফতেচাঁদের এখানে শুধু নাদির শাহর কয়েন আছে। নাদির শাহর কয়েনের ভ্যালু অ্যাকচুয়ালি অনেক কম ছিল এক্সচেঞ্জের, মানে যেটা বলছি যে সিস্টেমের হিসেবে নাদির শাহর ভ্যালু অনেক কম। কিন্তু জগৎ শেঠ ফতেচাঁদ বলে যে আমি সমমূল্যেই নেব, এবং নাদির শাহ কয়েন ছাড়া আমি আর কিছু নেবও না দেবও না। তো তার আরো মানে ব্রিটিশদের বুঝতে পারছি অসুবিধাটা, যে অন্যান্য জায়গায় এটার ভ্যালু কম, কিন্তু বাংলায় এসে তাদেরকে বেশি টাকা দিতে হচ্ছে। একটু মানে বুঝিয়ে বলছি যে ধর ম্যাড্রাস কয়েন আর নাদির শাহ কয়েন, নাদির শাহ কয়েনের দাম ধর 75 টাকা, 100 মাদ্রাস কয়েন ইজ ইকুয়াল টু 75 নাদির শাহ কয়েন, তাহলে 175টা দিলেই হয়ে যেত। কিন্তু বাংলায় এসে তাকে বলতে হচ্ছে যে না, পুরোটাই দিতে হবে, তাদের লস। এর মাঝখানে ইন্টারেস্ট দিতে হচ্ছে 12% করে। আর ব্রিটিশদের অবস্থা খারাপ ফতেচাঁদের হাতে। এবার আলিবর্দী খাঁ দিল্লিতে গিয়ে বললেন যে এই সরফরাজ যে আছে এ নাদির শাহ, কারণ নাদির শাহ তো চলে গেছে, তারপর তো আবার দিল্লিতে মোহাম্মদ শাহ ইত্যাদি এসে বসেছেন, আবার কয়েন চেঞ্জ। হ্যাঁ আবার কয়েন চেঞ্জ হয়েছে, কিন্তু ফতেচাঁদের কাছে যেহেতু অনেক কয়েন ছিল তার নাদির শাহ, সে ওটা দিয়ে ব্যবসা করে যাচ্ছে। আলিবর্দী খাঁ আসতে গিয়ে বললো সরফরাজের এগেনস্টে, দিল্লিতে গিয়ে কান ভাঙালো যে এই সরফরাজ যে আছে এ নাদির শাহর কয়েন ছাপিয়েছিল, এ কিন্তু দিল্লির এগেনস্টে। একদিকে এটা করছে, অন্যদিকে আলিবর্দী খাঁ আর ফতেচাঁদ মিলে এটা করছে যে মানে টাকা পয়সা দিচ্ছে ফতেচাঁদ আলিবর্দী খাঁকে, লড়াই করো সরফরাজের এগেনস্টে, করে সরফরাজকে মেরে ফেললো। সরফরাজের সাথে যুদ্ধ হয়, ঘেরিয়ার যুদ্ধ বিখ্যাত, এবং সেখানে মেরে ফেলা হয় সরফরাজকে। সরফরাজ বেসিক্যালি একটু আমোদ প্রমোদ বিলাসী মানুষ ছিলেন, এবং তার খুব একটা শাসন টাসন করার ইচ্ছে ছিল না। এই জন্যে তাকে হারিয়ে, মানে 1500 মহিলা তার হারেমে রয়েছে, এরকম একজন মানুষ, তাকে হারানো খুব একটা আলিবর্দী খাঁর জন্য মুশকিল ছিল না। মানে জগৎ শেঠরা বুঝতে পেরেছিল এ থাকলে আমাদের খুব একটা লাভের দিকে যাচ্ছে না, কিছু হচ্ছে না, তো সরিয়ে দাও। আলিবর্দী খাঁ ইজ বেটার ফর দেম। তো আলিবর্দী খাঁকে টাকা পয়সা ধারও দেয়, লড়াই টড়াই হয়, ঘেরিয়ার যুদ্ধে হারানোর পরে ফরমানটাও দিল্লি থেকে ফতেচাঁদ এনে দেন যে আলিবর্দী খাঁ এবারকার নবাব। তো কাজে যারা বলেন যে জগৎ শেঠ শুধুমাত্র ষড়যন্ত্রের জন্য মনে রাখা, তাদেরকে এটাও মনে রাখা দরকার যে আলিবর্দী খাঁও হতেন না নবাব বাংলার যদি না ফতেচাঁদ, জগৎ শেঠ ফতেচাঁদ তাকে হেল্প করতেন প্রচন্ডভাবে। কারণ আলিবর্দী খাঁরও ক্লোজ কাউন্সিল ওরাই ছিল, হাজি আহমেদ, ফতেচাঁদ এবং ওই ইয়েরা আর কি, অমিচাঁদ ইত্যাদি, আমির চাঁদ ইত্যাদি এরাই ছিল। আচ্ছা, এই একটা সময় বলো তো, মানে এই সময় মানে ওরা তো অনেকটা দূরদৃষ্টি সম্পন্ন একটা অর্গানাইজেশন, তারা কোনোভাবে বুঝতে পারছে না তখন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাড়াতে বাড়াতে কিন্তু অনেকটা দূর অব্দি, মানে এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে রাজত্ব করতে চাইছে এখানে, সেটা তারা বুঝতে পারেনি। কারণ তখনও পর্যন্ত জগৎ শেঠের
বিজনেস এম্পায়ার যতটা বড়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার তুলনায় খুবই ছোট একটা অর্গানাইজেশন। ওই তুলনায় ওরা খুবই ওভারলুক করে গেছে ব্যাপারটাকে। ওকে। সেটা অনেকদিন পর্যন্ত তারা বুঝতে পারেনি, অনেক পরে এসে ব্যাপারটা তাই বলো। রবার্ট ক্লাইভ আসার আগে অব্দি জিনিসটা ওরকম হয়নি। আচ্ছা, সারফারাজের এগেনস্টে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা আছে। সারফারাজের এগেনস্টে গেল কেন জগৎ সেটরা? শোনা গেল যে মরিয়াব রায় বলে জগৎ ফতেহ চাঁদের এক নাতি, তার বিয়ে হয়েছে একটি অতীব সুন্দর মহিলার সাথে। আচ্ছা। সারা মুর্শিদাবাদে মানে খবর মানে চাউর হয়ে গেছে যে এর যে নাত বউ সে নাকি অসম্ভব সুন্দরী মহিলা। আচ্ছা। সরফরাজ তার একটু মহিলা সংসর্গের দোষ ছিল, সে ফতেহ চাঁদকে ডেকে বলল যে আমি একবার দেখতে চাই আমার নাত বউকে। আর তখন কিন্তু দেখতে যাওয়া মানে ব্যাপারটা কিন্তু খুব, ও আচ্ছা, ওকে বাবা, সেই রানী পদ্মিনী আর আলাউদ্দিন হ্যাঁ। খিলজির মতন ব্যাপারটা অনেকটা। ফতেহ চাঁদ রিফিউজ করলেন যে না, এটা সম্ভব না, আমার পরিবারের একটা সম্মানের ব্যাপার। সরফরাজ সৈন্য পাঠালেন জগৎ সেঠের বাড়িতে, ঘিরে ফেলা হলো পুরো। কি পাগল। তখন ফতেহ চাঁদ বুঝলেন যে মানে মারামারি হয়ে যাবে, ব্যাপারটা অন্যদিকে চলে যাচ্ছে, কারণ আলটিমেটলি তো তারা ব্যবসায়ী, তারা তো আর সৈন্য সামন্ত নেই তার। তখন রাত্রিবেলায় এই একটা হয়ে যে রাত্রিবেলায় উনি আসবেন দেখা করতে, উনি আসেন দেখা করতে এবং তারপর চলেও যান। বাট অবভিয়াসলি এরকম সম্মানহানির পরে, মানে রাতের অন্ধকারে নাত বউ গেছে দেখা করতে, কিছুক্ষণ পরে ফিরে এসছে, কিন্তু সেটার বাকি জিনিসে আমরা যাচ্ছি না। বাট বেসিক্যালি তারপরে ওই বিয়েটা টেকেনি ওদের, যে এই অসম্মানের পরে এই স্ত্রীকে আর মরিয়াব রায় ওর যে নাতি সে আর নিজের স্ত্রী বলে মানেননি। কিন্তু এটা ফতেহ চাঁদের কাছে প্রচন্ড অপমানকর একটা ব্যাপার ছিল। হ্যাঁ, যেই কারণে সরফরাজকে সরানোর জন্য মরিয়া হয়ে উঠেছিলেন জগৎ সেট। তো এই ফতেহ চাঁদ, আলম চাঁদ, হাজি আহমেদ এরা আলিবর্দিকে আনার জন্য চেষ্টা করছেন। সরফরাজের মনেও হচ্ছে যে সরফরাজ চাইতেন না এদেরকে একেবারেই, যে এরা আমার সাথে থাকুক, কিন্তু তাকে মেনে নিতে হয়, কারণ সুজাউদ্দিন বলে গেছিলেন যে এদেরকে সাথে রাখতে হবে। তো আলটিমেটলি যেটা বলছিলাম যে আলিবর্দি ফতেহ চাঁদের থেকে 1 কোটি টাকা ধার নেন, দিল্লিতে সে 1 কোটি টাকা পৌঁছে দেন। তার মধ্যে তাছাড়াও বেশ কিছু উপঢৌকন ইত্যাদি বিভিন্ন অফিসারদেরকে পৌঁছান, যে কারণে তো সে এসে বাংলার মসনদে যখন বসে তখন ফারমান টারমান এসে আলিবর্দি খাঁ জাকিয়ে বসলেন আমাদের এখানে। এবার আলিবর্দি খাঁর বাকি সময়টাতে ফতেহ চাঁদের সাথে ভালোই সম্পর্ক। মূল যেটা সমস্যা হলো সেটা হচ্ছে মারাঠাদের আক্রমণ। 1740 1740-এ 40, 41, 42 এই সময়টাতে যখন উনি ওড়িশা গেছেন, তখন দেখা গেল যে মারাঠারা আক্রমণ করেছে বলে শোনা গেল। মানে ফিরছেন, ওড়িশা জয় করে ফিরছেন, সেই সময় মারাঠা আক্রমণ। এটা আমরা আবার বাংলার ইতিহাসের ওই পার্টটাতে যখন ছিল তখন আমরা বলেছি। সে সময় আমরা বলেছিলাম যে একটা নজরানা দিয়ে ছাড়া পেতে হয়েছিল আলিবর্দি খাঁকে, নইলে পরে মারাঠারা ওখানেই মেরে ফেলতো। সেটা ফতেহ চাঁদ পৌঁছে দেন, সে টাকাটা সম্ভবত ফতেহ চাঁদের দেয়া। আচ্ছা, ওকে। এবার এই মারাঠারা তো সাংঘাতিকভাবে মানে সমস্ত গ্রামের পর গ্রাম বর্গীরা আক্রমণ করছে, জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, চতুর্দিকে ঢিটি পড়ে গেছে, একটা আতঙ্কের পরিবেশ। ফতেহ চাঁদ তার পরিবারকে পাঠিয়ে দিলেন ঢাকায়, নিজেও চলে গেলেন, যতটা সম্পত্তি নিয়ে যাওয়া যায় সেসব নিয়ে ঢাকায় চলে গেলেন। বৃষ্টির মরশুম এলো, তখন ভাস্কর পণ্ডিতের পরে মীর হাবিব, যারা ওদের সাথে ছিলেন মারাঠাদেরই সঙ্গে, মীর হাবিব আক্রমণ করলেন মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ যে আক্রমণ করেছিলেন তার মূল লক্ষ্যটা ছিল জগৎ সেটকে লুটা, জগৎ সেটকে লুট করা তার মূল লক্ষ্য ছিল। সেই সময়ের হিসেবে 2 কোটি টাকা জগৎ সেটের ওখান থেকে এক রাতে লুট করা হয়েছিল, মারাঠারা লুট করেছিল। 18 দিয়ে 18,000 দ্বিগুণ করলে মানে 2 কোটি মানে 36,000 কোটি টাকা। তখন তো আর নোট ছিল না, স্বর্ণমুদ্রার উপমুদ্রা, কাছে লুট করতে খুব একটা অসুবিধা হয়নি। এত টাকা লুট করে নিয়ে গেছিল এক রাতে। তারপরে ওদের এম্পায়ার চলেছে।
তো কত টাকা সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট, যে 2 কোটি লিখছেন এই ঐতিহাসিকরা যে এই 2 কোটি টাকা লুট করার পরেও জগৎ সেটের যেন ব্যবসাতে কিছু আচরই লাগেনি, কারণ সেই বছরই তার পরের বছরই সে 1 কোটি টাকার বিল অফ এক্সচেঞ্জ 2-3বার দিয়েছে। বাহ, তো মারাত্মক। কিন্তু রাজকোষ শূন্য হয়ে যাচ্ছে ধীরে ধীরে। অবভিয়াসলি। হ্যাঁ, ইস্ট ইন্ডিয়া কোম্পানিরও অসুবিধা হচ্ছে, যে কোনো মুহূর্তে অ্যাটাক হতে পারে ওখানেও, সেটাও একটা শোনা যাচ্ছে। এই সমস্ত নিয়ে, আর যেহেতু কোনো মার্চেন্ট বা জগৎ সেটাও আর লোন দিচ্ছে না, বিল অফ এক্সচেঞ্জ দিচ্ছেন যে এখানে টাকা জমা দাও ওখানের থেকে নিয়ে নিও, সেসব দিচ্ছেন, কিন্তু লোন দেওয়ার মতন অবস্থায় বেশি কেউ সাহুকার আর নেই বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির খুব হ্যাম্পার হচ্ছে ব্যবসায় এই সময়টাতে। কোনো তাঁত চলছে না, কোনো সিল্কের ফ্যাক্টরি চলছে না, মানে খুব খারাপ অবস্থা সেই সময়। তো কাজে আলিবর্দি খাও তার সৈন্যদেরকে মাইনে দিতে পারছেন না। ইস্ট ইন্ডিয়া কোম্পানিরও ভয় রয়েছে আর এরাও ভয় রয়েছে। কিছুদিন পরে আলিবর্দি খা ডেকে আনলেন যে ফতেচাঁদ যদি না ফেরে তাহলে পরে আমাদের রাজকোষ এত শূন্য হয়ে গেছে আর সামলানো যাবে না। ফতেচাঁদ ফিরলেন, কিন্তু মারাঠারা তো বারবার আক্রমণ করেছে। এরপর একটা সময় আমি বলেছিলাম যে বাজিরাওকে কিছু টাকা দিয়ে ভাস্কর পণ্ডিতের সাথে লড়াই করতে আলিবর্দি খা কনভিন্স করেন, যেটা বাংলার ইতিহাসে সময় বলেছিলাম যে দুজন মারাঠা জেনারেল অ্যাকচুয়ালি লড়াই করেছিলেন বাংলায় একজন আরেকজনের বিরুদ্ধে। একজন একদিকে বাজিরাও যিনি আলিবর্দির তরফে লড়ছেন, আরেকদিকে ভাস্কর পণ্ডিত। সেটা একটা টাকার বিনিময়, বোধহয় 2 থেকে 2.5 কোটি টাকা, আমার খুব এক্স্যাক্টলি যদি মনে না থাকে। সেই টাকাটা কে দিয়েছিল? জগৎ সেঠ আলিবর্দিকে। এটা লোন ফোন নয়, টাকা দিয়ে দিতে হয়েছে বাঁচানোর জন্য। বুঝতে পারছি তো টাকা, মানে এই যে লেভেলটা, এবং ওদের সম্পদ ধীরে ধীরে কমছে আর কি, অবশ্যই কমবে একের পর এক দিয়ে দিতে থাকলে পরে। এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওই মারাঠা ডিচ বানানো শুরু করে আর কি। হ্যাঁ, যে এবার যদি এখানে আক্রমণ করে তাহলে তো মুশকিল, তো মারাঠা ডিচ বানানো শুরু করে, ইত্যাদি শুরু করে। তবে ওই আলিবর্দি খার সময় এই বারবার মারাঠা আক্রমণে আলিবর্দি খার রাজকোষটা শূন্য হয়ে যায় এবং তার সৈন্যদেরকে দেওয়ার মতো টাকা থাকে না। এটা খুব সমস্যা, কারণ ওই সৈন্যরাই পরে বিদ্রোহ করে বসে। সিরাজউদ্দৌলার যে বাবা, তাকে এই সৈন্যরাই, পাঠান সৈন্যরাই মেরে ফেলেছিল টাকা পয়সা পায়নি বলে। খুবই অরাজকতা চলছে তখন, খুবই অরাজকতা চলছে আর কি। মানে প্রায় 20 লক্ষ টাকা তখন এরিয়ার আছে সোলজারদের দেওয়ার জন্য। 20 লক্ষ টাকা তখন ফতেচাঁদকে বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে জোগাড় করে দাও। ফতেচাঁদ তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে কথাবার্তা বলেন যে 10 লাখ টাকা তো তোমাদের দিতেই হবে, কারণ ডাচরা এবং ফ্রেঞ্চরা কিছু টাকা দিয়েছে। ওকে, আচ্ছা। 5-5 লাখ টাকা ডাচরা এবং ফ্রেঞ্চরা দিয়েছে, তোমার যদি আলিবর্দি খার কাছাকাছি থাকতে 10 লাখ টাকা দিতে হবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজি হচ্ছে না, বলছে 1 লক্ষ টাকা দেবো। ব্রিটিশ এরা তো মানে প্রচন্ড হার্ড নেগোসিয়েটার আর কি। হ্যাঁ, 2 লাখ টাকা চাইলে 30,000 টাকা দেয়, এরকম নেগোসিয়েশন করেছে তারা এর আগে বহু সময়। তো বলছে না না, 1.5-2 লাখ টাকা কিছু হবে না, তোমরা কাজ করো, তোমরা 5 লাখ টাকা দাও, বাকি 5 লাখের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেয়ার দাও। আচ্ছা, ওকে, তখন ওই কনসেপ্ট চলে এসছে শেয়ারে। হ্যাঁ, অবশ্যই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা, সেটাই তো প্রথম সেই অর্থে এই এই শেয়ারের কনসেপ্ট নিয়ে এলো। ও আচ্ছা, পৃথিবীতে না বাংলায়? পৃথিবীতে জয়েন্ট লায়াবিলিটি কোম্পানি কনসেপ্টটা শেয়ার বেসড কোম্পানি হতে পারে, একজন মালিকানা নয়। যেটা প্রথমত ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দান সমগ্র পৃথিবীকে। তো তারা বলে 5 লাখ টাকা তাহলে শেয়ার দাও, তারা তাতেও রাজি নয়। ওই 3 লাখ টাকা, লাস্টে 3 লাখ টাকা মতো দিয়েছিল তারা আর কি। তো হ্যাঁ, ওই 2 লাখ টাকা 3 লাখ টাকা বা আলটিমেটলি ব্যাপারটা রফা হয়। সেই বছরই ফতেচাঁদ মারা যান, 1742 খুব সম্ভবত। এবং ওই তখনই ব্রিটিশরা ওইসব লিখেছেন যে এর মতো বড় ওয়েলদি ব্যাংকার সারা পৃথিবীতে নেই। এটা মনে রাখতে হবে, সে সময় কিন্তু রথস্টাইল্ডরা রয়েছে। রথস্টাইল্ডরা থাকা সত্ত্বেও ব্রিটিশরা তখন বলছে যে জগৎ সেটের মতো ধনী ব্যাংকার সারা পৃথিবীতে নেই। ওকে, বাবা সত্যি তো। এরপর মাহাতাব রায়
যাকে মাহতাব চাঁদও অনেকে বলেন। তো মাহতাব রায় এবং স্বরূপ চাঁদ ছিলেন অ্যাকচুয়ালি তার কাজিন। এরা দুজন মিলে ব্যাপারটা চালাতেন। মাহতাব রায় জগৎ সেট, আর স্বরূপ চাঁদ হচ্ছে তার, বলতে পারি তাকে মহারাজা বলা হতো। মাহতাব রায় হচ্ছে ওর ছেলে, ফতেহ চাঁদের ছেলে। মাহতাব রায়ের সাথে অলিভারদির ভালোই সম্পর্ক ছিল। মারাঠাদের সাথে যখন ওই সন্ধিটা হয় যে উড়িষ্যা দিয়ে দেবো তোমাদেরকে, তার সাথে আরেকটা জিনিস থাকে যে 12 লক্ষ টাকা করে প্রতি বছর তোমাদেরকে দেবো। সেই 12 লক্ষ টাকাটা ফতেহ চাঁদ এই মাহতাব রায় দিতেন। ওকে। নইলে আলিবর্দির কাছে অত টাকা ছিল না, উনি দিতেন মানে লোন হিসেবে নিতেন বেসিক্যালি। এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রায় 60টা মতো প্রতি বছর 60 সিন্দুক ভর্তি স্বর্ণমুদ্রা এবং রৌপ্য মুদ্রা ফতেহ চাঁদের মিন্টে কনভার্ট হওয়া শুরু হয়। 60 chests of gold coins and silver coins basically. আচ্ছা, এই যে লোনটা দিচ্ছে, এটা তোলার জায়গা তো হচ্ছে সাধারণ মানুষের কর। কোনটা? এই যে ওরা যে মানে জগৎ শেঠ যে লোনটা দিচ্ছে আলিবর্দি খাকে বা নবাবদেরকে, সেটা রিপে করবে তো কর ট্যাক্স তুলে। এবার মানে তখন কি বাংলার এই অবস্থা যে এত টাকার মানে লক্ষ কোটি কোটি টাকার ট্যাক্স উঠে আসছে? মুর্শিদ কুলি খার সময় তো 2-2.5 কোটি টাকার ট্যাক্স উঠতো শুধু মানে আমাদের এই রিজিয়ন থেকে, বাংলা থেকে। বাংলা তখন ভারতবর্ষের সবচেয়ে ধনী প্রভিন্স। আচ্ছা। অরঙ্গজেব যে পুরো দাক্ষিণাত্যের লড়াইটা লড়েছিলেন তা মূলত বাংলার টাকায়। দিল্লি চলতো বাংলার টাকায়। হ্যাঁ, মুসলিম তো সবই বেরিয়ে গেছে আমাদের, তার মধ্যে চাষ তো বিরাট রকম। 1.5 কোটি টাকা তখনকার হিসেবে, 1.5 থেকে 2 কোটি টাকা বাংলা থেকে যেত দিল্লিতে। সেটা ছিল সবচেয়ে বড় সোর্স দিল্লির ইনকামের। এই বাংলাতেই কোনো চেঞ্জ হয় বেশ নয়, সবচেয়ে বেশি। let us be honest about this. বাংলা সবচেয়ে ধনী প্রদেশ ছিল। ওকে। এবং সেটা শুধুমাত্র এদের সময় ছিল না, সেটা ব্রিটিশদের সময়ও ছিল। 1947 যখন ব্রিটিশরা চলে যায় এই দেশের থেকে, তখন অবধি বাংলা সবচেয়ে ধনী প্রদেশ ছিল। তারপর থেকে আমরা আরো ধনী হয়েছি অন্যান্য দিকে। তো যাই হোক, সে সময় ওই তার বদলে 2 লক্ষ টাকা পেতেন তারা। 60টা চেস্ট ভর্তি, 60টা সিন্দুক ভর্তি রৌপ্য মুদ্রার বদলে ব্রিটিশরা পেতেন 2 লাখ টাকা। কাজে কম্প্যারিজনে তুই বুঝতে পারছিস টাকার মূল্যটা আর কি। 7 না 60? 60 ওকে। 60 চেস্ট। আচ্ছা। 2 লাখ রুপিস ফর 60 চেস্ট। এবং তারা বহুবার চেষ্টা করছেন যে এক্সচেঞ্জ রেট বাড়াও। মাহতাব রায় জগৎ সেটা জাস্ট কিচ্ছু আসতে যাচ্ছে না আর কি। হ্যাঁ, এই সময় ওরা যাচ্ছে যে তো বেশি দাম দিচ্ছে না, কলকাতায় তাহলে করি। কারণ কলকাতায় তখন বেশ কিছু মিন্ট তৈরি মানে বেশ কিছু না, কলকাতায় একটা মিন্ট তৈরি হয়েছে। তারপর কলকাতায় কিছু মার্চেন্ট আছে, তাদের কাছে দিয়ে এক্সচেঞ্জ করার চেষ্টা করছে। জগৎ সেটের কাছে খবর গেছে, জগৎ সেট বলছে আমার সাথে ব্যবসা কি করতে চাও? যদি করতে চাও তাহলে শুধু আমার সাথেই করতে হবে। কি বাজে মনোবলিস বাবা। হ্যাঁ, এই সময় মাহতাব রায়ও বলেন যে কলকাতা মুর্শিদাবাদের মিন্টটা বন্ধ হয়ে যায় একটা সময়, যেহেতু টাকা আর আসছে না, আর বুলিয়ান নেওয়া যাচ্ছে না আর কি। মানে যেহেতু এত খরচা হয়ে গেছে ফেরিয়ার নিয়ে, তো একটা সময় মাহতাব রায় বলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আমি ঢাকায় চলে যাচ্ছি কারণ মিন্ট বন্ধ, আর আমি তোমাদের বুলিয়ান এক্সচেঞ্জ করতে পারবো না। বুলিয়ান মানে হচ্ছে ওই রূপম আর কি, রূপো থেকে এক্সচেঞ্জ করে টাকা, আমি আর পারবো না। এরকম একটা সময় তৈরি, খুব খারাপ সময়। মারাঠাদের আক্রমণের কারণেই প্রচুর টাকা চলে যায় আর কি এদের। তো এই একটা সময় বারবার নবাব আবার টাকা চাইছেন এবং বড় বড় অ্যামাউন্টের টাকা চাইছেন, কারণ তার রাজকোষ শূন্য। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিচ্ছে না, ফ্রেঞ্চরা কখনো কখনো দিচ্ছে, কাজে ফ্রেঞ্চরা অনেক বেশি কাছাকাছি চলে আসছে আলিবর্দি খাঁর। এসব হচ্ছিল আর কি। ছোট্ট একটা ব্রেকের পর আমরা ফিরে এলাম সব থেকে ভয়ঙ্কর এবং এন্টারটেনমেন্ট যেই জায়গাটায় রয়েছে। এবার সিরাজদৌল্লা ঢুকবে, এবার সমস্ত বিশ্বাসঘাতকতা, ঝামেলা, ঝাঁটি, মারামারি, এবার অ্যাকশন হবে। সিরাজউদ্দৌলা আলিবর্দি খাঁর পর নাতি। সিরাজউদ্দৌলা সিরাজউদ্দৌলা কে ছিলেন? প্রথমত হচ্ছে আমিনা, যে হচ্ছে আলিবর্দির মেয়ে, এবং হাজি আহমদ, যে আলিবর্দির ভাই, তার ছেলে জৈনুদ্দিন আহমদ, এদের দুজনের সন্তান। ঠিক আছে। এবার জৈনুদ্দিনকে পাঠানরা মেরে ফেলেছিল, পাঠান সৈন্যরা
ওখানে। সিরাজ যে নবাব হবে এটা জগৎ সেঠও ভাবেনি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও ভাবেনি। তারা ভেবেছিল নওয়াজিশ খান, যে কিনা ঘসিটি বেগমের স্বামী, আলিবর্দী খাঁর বোন ঘসিটি বেগম, তার স্বামী, সে নবাব হবে, এটা ভেবেছিল তারা। এবং এই কারণে সিরাজউদ্দৌলার সাথে তাদের কারোরই ভালো সম্পর্ক নবাব হবার আগে ছিল না। মানে সিরাজ তো একটু উগ্র প্রকৃতির ছিলেন। তিনি যেমন কাসিমবাজারের কোঠিতে একাধবার, কাসিমবাজার ইংলিশদের ফ্যাক্টরি, সেখানে ঢুকে মদ্যপান করে টোরে, হ্যাঁ, ভাঙচুর করেছেন, এসব করেছেন। তাই পরের বার যখন সে গেছে, ঢুকতে দেয়নি তাকে। যে আগামী নবাব হতে যাচ্ছে, তার সাথে এই গুস্তাখি কেউ করবে না। তো কাজেই সে একদম ব্রিটিশদের পছন্দ করতো না। আর জগৎ শেঠ চাইতেন নওয়াজিশ খান হোক, তো জগৎ শেঠের সাথেও তার ভালো সম্পর্ক ছিল না। বরং সিরাজ যখন নবাব হলেন, তখন মীর মদন, মোহনলাল এদেরকে তার কাছাকাছি রাখলেন। মীর জাফরকেও তার মেইন পজিশন থেকে সরিয়ে সেই পজিশনটা দেয়া হয়েছিল মোহনলালকে। ঠিক আছে, তো এই জন্য এরা সমস্ত একটু বিক্ষুব্ধ ছিলেন তাদের প্রতি। আর সিরাজও এদের প্রতি একটু সন্দিগ্ধ ছিলেন, কারণ সিরাজের সবচেয়ে বড় যে শত্রু ছিল সেই সময়, যে তাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দিতে পারত, সে হচ্ছে তার কাজিন শওকত জং, যে পূর্ণিয়ার যার কাছে ছিল। সম্ভবত এই জগৎ শেঠ, তার মনে হতো অ্যাটলিস্ট সিরাজের, যে জগৎ শেঠ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি শওকত জংকে চায় নবাব হিসেবে। সেই কারণে তার একটা তাদের প্রতি বৈরিতা ছিল। তো এই অবস্থায় সিরাজ নবাব হলেন। এবং সিরাজের সাথে এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা দূরত্ব, এই যে পছন্দ করতেন না, এটা আলিবর্দী খাঁও জানতেন। এবং তুই যেটা প্রশ্ন করেছিলি যে জগৎ শেঠরা কি বুঝতে পারেনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি হতে যাচ্ছে, জগৎ শেঠরা না বুঝতে পারলেও আলিবর্দী খাঁ এটা বুঝতে পেরেছিলেন। আলিবর্দী খাঁ তার মৃত্যুর 15 দিন আগে বলেছিলেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে, সিরাজকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে একটু সাবধানে থেকো। আজ থেকে 50 বছরের মধ্যে ভারতবর্ষের প্রতিটা শহরে এবং প্রতিটা কোস্ট, মানে বন্দর, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতেই থাকবে। ওকে, এই দূরদর্শিতা আলিবর্দী খানের ছিল। তো কাজে সিরাজের একটুখানি সন্দিগ্ধ হওয়ার যথেষ্ট কারণ ছিল। তো প্রথমত সিরাজ শওকত জংয়ের এগেনস্টে লড়াই করতে চান, যে পূর্ণিয়া শওকত জং এ নবাব হতে চাইছে, এর সাথে আমি লড়াই করব। তার জন্য সিরাজ জগৎ শেঠের কাছ থেকে টাকা চান, 3 কোটি টাকা। জগৎ শেঠ মানা করে দেন, যুদ্ধের জন্য এরকম, প্রথমত আমি পছন্দ করি না, তার মধ্যে এই যুদ্ধটার কোনো মানে নেই, এই যুদ্ধটা কেন করতে দেবো আমি। তার জন্য জগৎ শেঠ বলেন যে আমি দেবো না। এটাতে একটা বড় তার রাগ হয় জগৎ শেঠের প্রতি। তো শওকত জংয়ের এগেনস্টে লড়াই করতে যাচ্ছেন। এদিকে 2-3টে ঘটনা ঘটে। এই সময় চিঠি চালাচালি হচ্ছে সিরাজের সাথে, মানে কলকাতা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং কাশিমবাজারে উইলিয়াম ওয়াটস, তাদের সাথে। কেন সিরাজ কলকাতা আক্রমণ করেছিলেন, কারণ ঘটনাটা শুরু হয় সিরাজের কলকাতা আক্রমণের সময় থেকে, 1756। কেন করেছিলেন, তার একটা কারণ হিসেবে সিরাজ বলেন যে এই যে তোমরা ফোর্ট বানাচ্ছ, ফোর্টটাকে আরো শক্তিশালী করে তুলছো, এবং এই যে মারাঠা ডিচ বানিয়েছো, এই দুটো আমাদের পারমিশন ছাড়া করেছো। তো প্রথমত মারাঠা ডিচটা ভরে ফেলো, কারণ ডিচ বানালে পরে শুধু মারাঠাদের আটকাবে না, যে কেউ যেতে গেলেই ওটা আটকে দেবে। মারাঠা ডিচটা ভরে ফেলবে তোমরা, আর কোনো কনস্ট্রাকশন তোমরা ফোর্ট উইলিয়ামে করবে না। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বক্তব্য ছিল যে আমাদের সাথে ফ্রান্সের লড়াই চলছে ইউরোপে, তো আমরা ফ্রান্সের সাথে লড়াইয়ের জন্য আমাদের ফোর্ট বানাচ্ছি, মানে ফোর্টটাকে আরো শক্তিশালী করছি। ফ্রেঞ্চরাও চন্দননগরে করছে, কাজে এটার সাথে আপনাদের কোনো, মানে নবাবের সাথে বিরুদ্ধে যাওয়ার কোনো প্রশ্নই নেই। কিন্তু এটা সিরাজের পছন্দ হয় না। আরেকটা হচ্ছে যে তোমাদের যতটা বিজনেস করতে বলা হয়েছিল তার থেকে বেশি বিজনেস তোমরা করে ফেলছো এখানে, এটা একটা। আর তৃতীয় কারণ ছিল কৃষ্ণদাস। কৃষ্ণদাস ছিলেন রায়দুর্লভ, যিনি রাজবল্লভের ছেলে। রাজবল্লভকে ছিলেন নওয়াজিশ খানের দিওয়ান। আচ্ছা। তো যখন নওয়াজিশ খান মারা যান এবং সিরাজ নবাব হয়ে বসে, তখন রাজবল্লভের মনে হয় যে আমাদের সমস্ত সম্পত্তি সিরাজ নিয়ে নেবে। তো সে ব্রিটিশদেরকে লেখে যে আমার ছেলে কৃষ্ণদাস তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে জগন্নাথপুরীতে যাচ্ছে,
রাস্তায় এতটা পথ একজন স্ত্রীর সাথে যাবে, ফ্যামিলির সাথে, রাস্তায় তোমাদের কলকাতায় ওদেরকে কিছুদিন থাকতে দিও। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলে হ্যাঁ ঠিক আছে, থাকতে দেব। তো থাকতে দেয় কৃষ্ণদাস এবং ফ্যামিলিকে। কোথাকার রাজা ছিলেন? রাজবল্লভ দিওয়ান ছিলেন, আর কৃষ্ণদাস তার ছেলে। দিওয়ান মানে এর নওয়াজিশ খানের দিওয়ান। কিন্তু নওয়াজিশ খানের কাছের লোক এবং ওখান থেকে বিনা পারমিশনে চলে এসছে, তাকে ইংলিশ ব্রিটিশরা আশ্রয় দিচ্ছে, এটা সিরাজের একদম পছন্দ হয় না। আচ্ছা, ঠিক আছে। তো তখন সে ব্রিটিশদেরকে একজন গুপ্তচর পাঠায়, গুপ্তচর গিয়ে বলে যে একে ছেড়ে দাও সিরাজের হাতে। ব্রিটিশরা ছাড়ে না। এটা একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু অনেকে বলেন যে এটা আসলে একটা ট্র্যাপ ছিল, কারণ যখন সিরাজ অ্যাকচুয়ালি কলকাতা জিতলেন তখন কৃষ্ণদাসকে তার ওই যে আলীনগর বানালেন, আলীনগরের একটা গুরুত্বপূর্ণ পজিশন দিয়েছিলেন। ও ওকে, কাজে সম্ভবত এটা একটা সিরাজের ট্র্যাপ ছিল, এটাও বলা হয় অনেক সময়। তো সেটা একটা কারণ। তো এই স্পাইটা যখন ফিরে যাচ্ছে, শওকত জংয়ের এগেনস্টে লড়াই করতে সিরাজ বেরোচ্ছেন, তখন স্পাই যারা গুপ্তচর তারা এসে বলেন যে দুটো তিনটে ঘটনা বলেন, যে এক হচ্ছে কৃষ্ণদাসকে ফেরত দেবে না ব্রিটিশরা। দ্বিতীয়ত ওরা বলেছে যে ওদের যে ফোর্টিফিকেশন এটা হচ্ছে অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ারের জন্য, ঠিক আছে, এবং তারা এটা নষ্ট করবে না। তখন সিরাজ বলে, মানে সিরাজ একটা ভার্সন হচ্ছে এটা, যে সিরাজের মনে হয় যে এই যে ব্রিটিশ এবং ফ্রান্সদের, ইংল্যান্ড এবং ফ্রান্সের লড়াই, এটা তো এবার আমার উপকূলে চলে আসছে, আমার রাজ্যে, এটা তো হতে দিতে পারি না। ঠিক। সমস্ত কারণ বা কারণ দেখিয়ে সিরাজ কলকাতা আক্রমণ করেন এবং জিতে নেন কলকাতা, অবভিয়াসলি। ঠিক আছে। এই যখন ঘটনাটা ঘটছে তখন জগৎ শেঠ কোন দিকে? জগৎ শেঠ নিরপেক্ষ ভূমিকাই পালন করছেন। আচ্ছা, ওকে। প্রথমত জগৎ শেঠের একেবারেই এই সায়টা ছিল না যে এই, হ্যাঁ, কারণ এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে তো তার প্রচুর ইনভেস্টমেন্ট হয়ে রয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চলে যায় তাহলে তো তার সব ইনভেস্টমেন্ট নষ্ট হয়ে যাবে, 3-4 কোটি টাকার লস। এটা তো জগৎ শেঠের পছন্দ হবে না। প্লাস সিরাজের মা আমিনা বেগম, তিনিও সিরাজকে মানা করেছিলেন এই যুদ্ধটা করতে। কিন্তু যুদ্ধটা হয়, সিরাজউদ্দৌলা জিতে নেন কলকাতার নাম আলীনগর হয়, এবং সেই ভয়ানক যে ঘটনা ব্ল্যাক হোল ট্র্যাজেডি, সেই ঘটনা অ্যাকচুয়ালি ক্লাইভের চিঠিতে, সেই সময়কার পরবর্তীতে ক্লাইভের চিঠিতে দেখা যায় যে 120 জনের মতো সেই ব্ল্যাক হোল ট্র্যাজেডিতে মারা গেছেন বলে ক্লাইভ দাবি করছেন। পরে ব্রিটিশরা ওটাকে বাড়াতে 500-700-তে নিয়ে চলে গেছে। ঠিক আছে, এবং ওটাকে একটা দীর্ঘকাল যাবত দেখিয়েছে যে এই হচ্ছে ভারতীয়দের অবস্থা, বিরাট কনস্পিরেসি থিওরি। হ্যাঁ, নেটিভ রাই করে। ওটা নয়, ওটা হলওয়েল বানিয়েছিলেন বটে, অতটা হয়নি কিছু, কিন্তু ওই 100-120 জনের মতো এমনি মারা যান। আর তার থেকেও বড় যেটা হয় সেটা হচ্ছে যে প্রচুর এই ফ্যামিলি যারা ছিল তারা সব পালিয়ে গিয়ে ফলতায় তারা পালিয়ে গিয়ে রিফিউজি হয়ে যায় ব্রিটিশদের, মানে ওই ফোর্ট উইলিয়াম থেকে বেরিয়ে কোনো রকমে। এদের খুব খারাপ অবস্থা হয়, এদের খাবার দাবার ইত্যাদি, মানে ওই জামা কাপড়, খাবার দাবার, সমস্ত ব্যাপার রিফিউজিদের মতো রয়েছে, তাদের অবস্থা খুব খারাপ। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি বারবার চেষ্টা করছিল যে অ্যাটলিস্ট রিফিউজিদের উপর তোমরা আক্রমণ করো না, কারণ তাদের উপরে আবার আক্রমণও হচ্ছে মাঝে মাঝে, তাদের উপর তোমরা আক্রমণ করো না, এবং এই রিফিউজিদেরকে অন্তত আমাদেরকে নিয়ে যেতে দাও এখান থেকে। এটা মেজর কিলপ্যাট্রিক এলেন এবং ইনি চেষ্টা করলেন জগৎ শেঠকে দিয়ে। জগৎ শেঠ তখন মহাদেব রায়কে দিয়ে, মহাদেব রায় মোটামুটি এটা মানাতে পারলেন যে হ্যাঁ এটা হবে না, মানে আক্রমণটা অ্যাটলিস্ট হবে না। এবং তারা তখন ভাবলেন যে জগৎ শেঠ, কিলপ্যাট্রিক, ভাবলেন যে শওকত জং সম্ভবত সিরাজের উপর আক্রমণ করে, মানে যুদ্ধটা তো হবে আলটিমেটলি, তখন সম্ভবত শওকত জং এদেরকে হারিয়ে দেবে, কারণ শওকত জংকে একটা হেল্প করেছিলেন এরা দুজনেই। ও ওকে, আচ্ছা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও হেল্প করেছিল, ক্লাইভ নয়, তার আগে মেজর কিলপ্যাট্রিক এবং জগৎ শেঠও হেল্প করেছিল। কিন্তু এই যুদ্ধটাতে অ্যাকচুয়ালি হয় না, মির্জাফরও তাতে পার্ট ছিলেন, কারণ মির্জাফরের ফোর্সও, যেহেতু মির্জাফরকে ডিমোট করে দিয়েছে, মির্জাফরের ফোর্সও খুব ভালোভাবে লড়াই করেনি শওকত জংয়ের সাথে। কিন্তু সিরাজের ভাগ্য ভালো, মানে ভাগ্যের খুব ধনী ছিলেন সিরাজ, অ্যাটলিস্ট শেষ পর্যায়ে আসার আগে অবধি, যে উনি জিতে যান শওকত জংয়ের সাথে।
তো তখন ব্রিটিশরাও লেখেন যে না, আমাদের কিন্তু আর নেই, আমরা আর কিছু করতে চাইছি না, আমাদের আপনাদের আন্ডারেই থাকবো, নবাবকে লিখছেন আর কি। তো ঠিক আছে। এবার মানে এখন ব্যবসাটার শর্ত সাপেক্ষ কি যে ওই ব্যবসা কোথায়, ফোর্ট উইলিয়াম তো জিতে নিয়েছে ওরা, হ্যাঁ মানে আর তো নেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো মানে অস্তিত্বই অস্তিত্ব। আলীগড়নগরে আছে, ব্রিটিশরা এবার চেষ্টা করে যাচ্ছে যে আবার ব্যবসাটা চালু করতে দাও, ফোর্ট উইলিয়ামটা আমাদেরকে দাও। আচ্ছা তো ওকে চেষ্টা করছে, কারণ কলকাতা তো তার আগে ব্রিটিশদের হাতে ছিল, ওদেরকে লিখে দিয়েছিল, তো এই 3টে গ্রাম তো লিখে দেওয়া হয়েছিল ব্রিটিশদের নামে। ঠিক। তো এই সময় জেমস ওয়াটসন এবং রবার্ট ক্লাইভ এরা এসে পৌঁছন এবং এরা সিদ্ধান্ত নেন যে আমরা কলকাতাটাকে আবার পুনরুদ্ধার করব। তো তখন রবার্ট ক্লাইভ জগৎ সেঠকে চিঠি লেখেন, একটা প্রথম ক্লাইভের লেখা চিঠি জগৎ সেঠকে। তখন উনি বলছেন যে এই যে ব্ল্যাক হোল ট্র্যাজেডি হয়েছে এবং যে কলকাতায় আলীনগর বানানোর সময় যে ফোর্ট উইলিয়ামে যে লড়াইটা হয়েছে, এটা খুব খারাপ হয়েছে। প্রথমত তো নবাবই লিখে দিয়েছিলেন এই জায়গাগুলো, আমাদের উপরে আক্রমণ করার কোনো কারণ ছিল না, এক্স্যাক্টলি আমাদেরকে ভুল কারণে করা হয়েছে। এবং তিনি বলছেন যে প্রবাবলি নবাব জানেন না যে কতটা নৃশংসতা হয়েছে এখানে, মানে নবাবের সাথে তো সম্পর্ক রাখতে হবে ক্লাইভকে, সেই জন্য এরকম লিখছেন আর কি। এই যুদ্ধটা তো আমরা শুরু করিনি, ওখান থেকে শুরু হয়েছিল, আর আপনাদের জন্যে আমরা কিন্তু অর্থনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ একজন অ্যালাই, এটা কিন্তু ভুললে চলবে না, তবে আমরা শান্তি চাই, ব্যবস্থা করুন। তো কিন্তু সিরাজের প্রচন্ড রাগ হয়, আবার এসে ওরা জিতে নেয়, ওরা আবার রবার্ট ক্লাইভ এবং ওয়াটসন এসে আবার কলকাতা জিতে নেয়। সিরাজ প্রচন্ড রাগ হয়, সিরাজ এবার সেকেন্ড টাইম অ্যাটাক করেন, 1757তেই সেকেন্ড টাইম অ্যাটাক করেন কলকাতা, তখনকার আলীনগর, এবং হেরে যান। মানে সেই হারটা কিন্তু খুব বাজেভাবে হারেন। শীতের ফেব্রুয়ারি মাসে হয় ঘটনাটা, শীতের ওই কুয়াশার মধ্যে অ্যাটাক হয় এবং 1500 মতো, 3000 সৈন্য ছিল সিরাজের কাছে, 1500 মতো মারা যায়। এই দমদমের কাছে লড়াইটা হয়, 1500 মতো মারা যায়, ঘোড়াফোড়া প্রচুর মারা যায়। সিরাজ কোনো রকমে প্রাণ বাঁচিয়ে ওখান থেকে ফেরেন। তো সিরাজ প্রচন্ড ভয় পান ব্রিটিশদেরকে এই সময় থেকে। হ্যাঁ, আর এই সময় এই যুদ্ধটার সময় জগৎ সেঠ ডাইরেক্টলি ইনভলভ হতে চাননি ওদের সাথে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে। আচ্ছা, বরং তিনি রঞ্জিত রায় বলে তার এক এজেন্টকে পাঠান যে তুমি সিরাজের সাথে যাও, যা পিস নেগোসিয়েশন করানোর তুমি করো, আমি যেন ডাইরেক্টলি ইনভলভ না থাকি, কারণ আমাকে দুদিকেই সামলাতে হবে। ঠিক ঠিক। তো মাহতাব রায় নিজে যান না, কিন্তু রঞ্জিত রায়, সিরাজ হেরে গেলেন, তারপরে রঞ্জিত রায় দুজনের মধ্যে দৌত্য করে একটা পিস ট্রিটি সাইন করান রবার্ট ক্লাইভের সাথে সিরাজউদ্দৌলা। এই পিস ট্রিটিটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই পিস ট্রিটিতে বলা হয়েছে, সিরাজ মেনে নিয়েছিলেন যে ব্রিটিশদের শত্রু আমাদেরও শত্রু। বেশ, ঠিক আছে, এটা উনি মেনে নিয়েছিলেন, বেশ ভালো কথা। এটা পরে একটা কারণ, যে কারণে পলাশিতে ক্লাইভ আক্রমণ করেন। আচ্ছা, কারণ প্রত্যেকটা লড়াইয়ের জন্য একটা কারণ লাগবে, তো কেন আক্রমণ করলি, তো কারণ দেখাতে হবে তো সবাইকে। আর ব্রিটিশদের তো ওটা ছিল যে কারণ আসলে করে থাকুক না কেন, অফিসিয়াল একটা কারণ তাদের সবকিছু পেছনে থাকে। হ্যাঁ, তো কারণ তারা তো খুব হচ্ছে কি জানো ওটাকে বলে, আইন প্রেমী জাতি নাকি এরকম একটা বলে না লোকজন, যাদের একটা সেন্স অফ জাস্টিস ছিল, অ্যাটলিস্ট কারণ তো দেখাতে হবে। বেশ, কিন্তু এর পরের থেকে সিরাজ ওই ব্রিটিশদের নাম শুনলে পরে একটু কেমন যেন অস্বস্তিতে পড়ে যেতেন, কারণ একদিকে তো আমি পিস ট্রিটি আমাকে সাইন করতে হচ্ছে, একদিকে আমি হেরে গেছি ওদের কাছে, এবং যেভাবে আমি প্রাণ বাঁচিয়ে ফিরেছি সেই জিনিসটা তার মনে পড়তো, প্লাস রাগ তো ছিলই। ওকে, অদ্ভুত একটা অবস্থার মধ্যে পড়েছিলেন। কাজেই জগৎ সেঠের সাথে এবং জগৎ সেঠের ভূমিকাটা উনি মোটামুটি বুঝতে পারছেন যে ব্রিটিশদের সাথে আছেন, কাজে জগৎ সেঠ এবং ব্রিটিশদের সাথে ইনি আপাতভাবে একটা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করছেন, কিন্তু জগৎ সেঠ বুঝেছিলেন যে এই ভালো যে দেখাচ্ছে এটা আসলে না, আসলে ভেতরে ভেতরে আমাদের প্রতি প্রচন্ড রেগে রয়েছেন, ইনি ক্রোধ আছে, এবং যে কোনো সময় সুযোগ পেলে পরে আমার উপরে আক্রমণ করবে আমাদের উপর। আচ্ছা, এটা বুঝতে পারে। আর ওই কয়েক বছর আগে যে বাংলার অবস্থাটা খুব টালমাটাল ছিল, সেটা আপাতত একটু ঠিকের দিকে না, সেটাও ঠিক হচ্ছে না। ওকে, সেটাও ঠিক হচ্ছে না, রাজকোষের অবস্থা খুব খারাপ। আচ্ছা,
সবার নজর হচ্ছিল এবার ফ্রেঞ্চ, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং যারা অন্যান্যরা ছিলেন, সবাই চাইছিল যে সিরাজ কোনোভাবে চলে যাক, শওকত জাং এসে, মানে সিরাজের একটা অল্টারনেটিভ দরকার। কারণ আবার বলছি, এটা নিয়ে প্রচুর মানুষ প্রচুর আমাকে ইয়ে করেছেন, কিন্তু সেই সময়কার কোনো ক্রনিকলার লেখেননি যে সিরাজ উগ্র ছিলেন না। সিরাজ যে চরিত্রগতভাবে দুর্বল ছিলেন, প্রচন্ড উগ্র ছিলেন, হ্যাঁ, এবং তার মধ্যে যে সমতার মানে শাসন করার যে ভালো গুণগুলো সেগুলো আলিবর্দি খাঁর মতো ছিল না, সেটা সেই সময়কার সমস্ত ক্রনিকলাররা লিখেছে, ইনক্লুডিং মুঘল ক্রনিকলাররাও। সিরাজকে যে একটা বিরাট ভালো মানুষ দেখানোর চেষ্টা, সেটা তার 100 বছর পরে হয়েছে। সেই সময়কার কোনো ক্রনিকলার যদি কেউ দেখাতে পারে যে বলেছে যে সিরাজের মতো ভালো মানুষ ছিলেন না, তাহলে আমি এই চ্যানেলেই ক্ষমা চেয়ে নেব। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পাইনি। ঠিক আছে, তো সবাই চাইছিলেন যে সিরাজের অল্টারনেটিভকে শওকত জাং হতে পারে আপাতত ভাবে। পরে ফ্রেঞ্চরা যারা সিরাজকে সাপোর্ট করেছিলেন, তারাও বলেন যে আমাদের ভুল হয়ে গেছে শওকত জাংকে সাপোর্ট না করে, কারণ এখন ব্রিটিশ ছাড়া আর কেউ অল্টারনেটিভ নেই ওদের কাছে, জগৎ সেঠ এবং অন্যান্য লোকদের কাছে যারা সিরাজকে উৎখাত করতে চাইছেন, তাদের কাছে আর কোনো অল্টারনেটিভ নেই ব্রিটিশদের কাছে যাওয়া ছাড়া। কারণ তারাও চাইছে যে অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ারের যে প্রভাবটা এখানে পড়ছে বাংলায়, তাতে আমরা জিতি। এবার লড়াই করলেন, ক্লাইভরা চন্দননগর অ্যাটাক করলেন, ফ্রেঞ্চ এটা জিতে নিলেন, সিরাজের ওটাতেও খারাপ লাগলো। কিন্তু সমস্যা হলো যে সিরাজ বারবার লিখছেন যে ফ্রেঞ্চদের সাথে তুমি লড়াই করো না, ব্রিটিশদেরকে, এই লড়াইটা এখানে হবে না। আর ব্রিটিশরা বলছেন যে আমাদের সাথে আপনার যে শান্তি চুক্তি হয়েছিল, তাতে আপনি লিখেছিলেন আমাদের শত্রু আপনার শত্রু, তার মানে ফ্রেঞ্চদের সাথে লড়াইতে আপনাকে আমাদের সাহায্য করতে হবে। যদি সাহায্য না করেন তাহলে আপনি শান্তি চুক্তি ভাঙছেন, সেক্ষেত্রে আমাদের কাছে কোনো উপায় থাকবে না আপনাকে অ্যাটাক করা ছাড়া। আচ্ছা, বুঝতে পারছিস? এটা হচ্ছে প্লটটা তৈরি হলো। তবুও ব্রিটিশরা অ্যাটাকটা করতো না যদি না ষড়যন্ত্রটা তৈরি হতো, এবং এই ষড়যন্ত্রটা কলকাতায় তৈরি হয়নি, মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ষড়যন্ত্রটা করেনি। ষড়যন্ত্রটা করেছিল মুর্শিদাবাদের লোকজন, মানে জগৎ সেঠ, রায়দুর্লভ, অমিচাঁদ এবং উইলিয়াম ওয়াটস, যিনি কাশিমবাজার ফ্যাক্টরির, এরা মিলে ষড়যন্ত্রটা করে। যে মির্জাফর তখনও ইনক্লুডেড নয় এটার মধ্যে, মির্জাফর ইনক্লুডেড নয়। তারা বলে যে সিরাজের শওকত জাংকে হারিয়ে দিয়েছে, শওকত জাং আর আসবে না, তাহলে এবার আমাদের অল্টারনেটিভ কে? ইয়ার লতিফ খান বলে একজনের নাম উঠে আসে। ইয়ার লতিফ খান জগৎ সেঠের খুব কাছের লোক, জেনারেল ছিলেন নবাবের। ইয়ার লতিফ খানের আন্ডারে 2000 সৈন্য ছিল, যাকে জগৎ সেঠ টাকা দিয়ে রেখেছিলেন। মানে এমনি তো নবাবের সৈন্য, কিন্তু ইয়ার লতিফ খানকে আলাদা করে জগৎ সেঠ টাকা দিয়েছিলেন নিজেদের প্রোটেকশনের জন্য। তো এই হচ্ছে জগৎ সেঠের একদম কাছের লোক। তো বারবার উঠে আসছে চিঠিতে যে সিরাজকে সরিয়ে ইয়ার লতিফ খানকে করতে হবে নবাব, কারণ মির্জাফর রাজি হচ্ছেন না। মির্জাফর যদিও ক্ষুব্ধ সিরাজের থেকে, মির্জাফর আলিবর্দির ফ্যামিলির এগেনস্টে যেতে রাজি হচ্ছেন না। আচ্ছা, ঠিক আছে, এই চলতে থাকলো। কিন্তু ওই আর ব্রিটিশরাও এটা প্রথমত বিশ্বাস করেনি এই ষড়যন্ত্রটাতে, জগৎ সেঠ এর মধ্যে ইনভলভ। কেন? কারণ ওরা জানতো যে ফ্রেঞ্চদের সাথে তো জগৎ সেঠেরও ব্যবসা আছে, তো ফ্রেঞ্চদের এগেনস্টে যদি চলে যায় ব্যাপারটা পুরো, এই যদি লড়াইটা হয় যে ফ্রেঞ্চদেরকে আমরা ব্রাত্য করে দেব, তাহলে পরে তো জগৎ সেঠের অনেক টাকা ক্ষতি হবে, ফ্রেঞ্চদের ওখানে যা ইনভেস্ট করা আছে। জগৎ সেঠ তো এটা করবে না। এই ভরসাটা যখন তারা পেলো ক্লাইভ, যে না জগৎ সেঠ এটা করতে রাজি আছে, চিঠি আছে যেখানে এটা বোঝা যাচ্ছে, উইলিয়াম ওয়াটস লিখছেন কাশিমবাজার থেকে, যে জগৎ সেঠ ওই ফোরগো করতে রাজি আছে ফ্রেঞ্চদের ইনভেস্টমেন্টটা, যদি তুমি সাপোর্ট করো এই কনস্পিরেসিতে। তখন ক্লাইভ ভরসা পেলেন, অ্যাটাক হলো পলাশিতে। তখন জগৎ সেঠ কে ছিলেন? মাধব রায়, হ্যাঁ, মাধব রায়, স্বরূপচাঁদ, তার দুজন মিলে আর কি। মাধব রায় জগৎ সেঠ আর স্বরূপচাঁদ হচ্ছে মহারাজ।
এই তখন ব্যাপারটা হলো, এবং রায়দুল্লভ ছিলেন মূল হোতা এটার আর কি। আমির চাঁদ, রায়দুল্লভ এরা মূল হোতা, জগৎ সেট সাপোর্ট করেছেন ব্যাপার। এদের পজিশনটা কি রায়দুল্লভ? এরা ওখানকার বড় মানুষ আর কি। রায়দুল্লভ সম্ভবত রাজবল্লভ ওই 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 ফ্যামিলির লোক আর কি। ব্যবসায়ী ট্যাবসায়ী এরকমই, ওকে। অমিচাঁদ ব্রিটিশদের এজেন্ট ছিলেন। উইলিয়াম ওয়াটস ছিলেন কাশিমবাজার ফ্যাক্টরির মেইন মানুষ, মানে তখন ওয়ারেন হেস্টিংস কাশিমবাজার ফ্যাক্টরিতে ওয়ারেন হেস্টিংস এর বস। ও আচ্ছা। তো তখন এটা হলো যে এটা তখন ক্লাইভ করলেন, হ্যাঁ। এবং তখন যখন মির্জাফরও জানতে পারলেন যে মোটামুটি ব্যাপারটা হয়ে এসছে, তখন মির্জাফরও রাজি হয়ে গেলেন। মির্জাফর রাজি হয়ে যাওয়ার পরে লতিফ খানের নাম আর উঠে আসেনি, কারণ মির্জাফরের র্যাঙ্ক আরো বেশি আর কি, অবভিয়াসলি। এটাতে জগৎ সেটের একটা হার হলো, কারণ কনস্পিরেসিটা উনি করেছেন, টাকা পয়সা উনি প্রচুর ইনভেস্ট করেছেন, উনি চাইতেন নিজের মানুষ হোক, মির্জাফর হবে এটা সে ভাবেনি, যেই কারণে পরে তার প্রবলেম হয়। কিন্তু মির্জাফর আসেন, লড়াই হয়, তারপরে পলাশির যুদ্ধের কথা আমরা মোটামুটি ভাবে সবাই জানি, যে হেরে যান সিরাজ। এবং হ্যাঁ, এবং ওটা হয় যে প্রায় একে ক্লাইভকে 20 লক্ষ টাকা দেওয়ার কথা হয়েছিল, যে আপনারা হেল্প করুন। কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি মাসনাদে বসবে না, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফোর্স হেল্প করবে সিরাজের এখানে লড়াই করতে ভাড়াটে সৈন্য হিসেবে। তার এগেনস্টে ক্লাইভ 20 লক্ষ বা 25 লক্ষ টাকা পাবে। এটাতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা বোর্ড মেম্বার তারা কিন্তু চিঠি লিখে মানা করেছিলেন যে না, এটা আমাদের কাজ নয়, তোমরা অর্থনৈতিক কাজকর্ম ব্যবসাপাতি করো, এটা তো কাজ নয়। ক্লাইভ শোনেননি, কারণ তার নিজেরও একটা লাভের জায়গা দেখা যাচ্ছিল আর কি। কিরকম? এই টাকাটা, ও আচ্ছা, টাকাটা তো ক্লাইভের অনেকটা পাবে, এবং ক্লাইভ নিজে লিখেছে যে আমাকেও জাগির দেয়া হোক, কিছু এলাকা আমার আন্ডারে হোক, এসব সমস্ত কথাবার্তা হয়েছে। যখন লড়াইটা হয়ে গেল, মির্জাফর মসনদে বসলেন, জগৎ সেট ক্লাইভকে বললেন যে প্রথম কথা হচ্ছে যে এত টাকা রাজকোষে নেই আপনাকে দেওয়ার মতো, রাজকোষে এত টাকা আপনাকে দেওয়ার মতো নেই। এই 20 লক্ষ টাকাটা? হ্যাঁ, 20-25 লক্ষ টাকা, তো আপনাকে এত টাকা আমরা দিতে পারবো না। ক্লাইভ নাছর বান্দা, এমনকি মিরান যে মির্জাফরের ছেলে, সে মেরে ফেলতেও চেয়েছিল ক্লাইভকে যত টাকা চাইছে বলে, কিন্তু ক্লাইভও নাছর বান্দা, না নিয়ে যাবে না। শেষ পর্যন্ত সে 10-12 নৌকো বোঝাই সম্পদ নিয়ে চলে যায়। এই যে 10-12 নৌকো বোঝাই সম্পদ নিয়ে চলে যায়, এতে মুর্শিদাবাদের মানুষের খুব মনে আঘাত লাগে। প্রথমত তো তারা চাইছিল ঠিকই যে সিরাজ গিয়ে আরেকজন কেউ আসুক ইত্যাদি হোক, কিন্তু এই যে সমস্ত সম্পদ নিয়ে ক্লাইভ চলে যাবে, এটা খুব গায়ে লাগে। ক্যাপিটাল, হ্যাঁ, এটা খুব তাদের গায়ে লাগে। মির্জাফর ছাড়া আর কেউ মির্জাফরকে তো বসিয়েছে মাসনাদের, আর কেউ ক্লাইভের প্রতি খুব একটা সমবেদনাশীল ছিলেন না। আর জগৎ সেট তো মোটামুটি ভাবে মির্জাফর এগিয়ে আসার পরে উনি নিজেই এমনি পেছনে চলে গেছিলেন, কারণ তার পছন্দের লোককে তো এমনি নবাব বানানো হয়নি। বেশ, তো এটা হয়। তো ক্লাইভ মোটামুটি ভাবে পেমেন্ট করেন, পেমেন্ট নিয়ে যান। এবার আসলেই রাজকোষে টাকা ছিল না, হ্যাঁ, অনেক কম টাকা ছিল। কাজী মির্জাফর দীর্ঘদিন যাবৎ তার সৈন্যদেরকে টাকাই দিতে পারেননি, সৈন্যদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। মানে তখন লোন নিতে পারছিল না জগৎ সেটের কাছ থেকে? জগৎ সেট কোথায় দিচ্ছিলেন না সম্ভবত, সামথিং। তো তখন ক্লাইভ কোনোভাবে অ্যারেঞ্জ করে সৈন্যদেরকে টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা করান, এসব হয়। জগৎ সেট বুঝতে পারেন যে ব্রিটিশরা বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছে। এই প্রথম জগৎ সেট বোঝেন যে মির্জাফরের কাছে ক্লাইভ আমার থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কারণ ক্লাইভও যেই সমস্ত চিঠি লিখছেন তখন, কারণ এটা দায়িত্ব ছিল জগৎ সেটেরও যে মির্জাফর তো বসলেন না মসনাদে, ফরমান লাগবে তো, যে গভর্নর দিল্লি থেকে ফরমান আনিয়ে দাও। জগৎ সেট ফরমান আনাচ্ছেন না বলে ক্লাইভ বেশ কঠিন চিঠি লিখেছে জগৎ সেটকে, যে আপনি, আপনার দায়িত্ব ছিল, আপনি পালন করেননি। জগৎ সেট দেখলেন যে ল্যাঙ্গুয়েজে তো বোঝা যাচ্ছে যে ওরা বেশি পাওয়ারফুল, কথাবার্তার তো ব্যাপারটা ঠিক হচ্ছে না। এবং মিরান এবং মির্জাফর সন্দিহান হয়ে উঠলেন জগৎ সেটের
লয়্যালটি নিয়ে। পারসনাথে এসে যাবে ঠিক করলো, জগৎ সেট তার ফ্যামিলিকে নিয়ে পারসনাথ তীর্থ করতে, আটকে দিলেন রাস্তায়। মিরান তার সৈন্য সামন্ত পাঠালেন যে যেতে দেবো না এদেরকে মুর্শিদাবাদ ছেড়ে। যখন আটকেছেন, জগৎ সেট তো জানেন কার উইকনেস কোথায়, সৈন্যদেরকে ডেকে বললেন, শোনো, মিরান আর মির্জাফরের হয়ে তো এসছো আমাদেরকে আটকাতে, কিন্তু আমি তো জানি তোমরা মাইনে পাওনি, আমি মাইনেটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে। তারাই তারপরে প্রোটেকশন দিয়ে তাকে পৌঁছে দেয় পারসনাথে। টাকা পয়সা বলতা হ্যায়, পয়সা বলতা হ্যায়। এবার হলওয়েল যখন এসে বসেন, তখন তিনি জগৎ সেটকে বলেন যে আরো লোন দাও ইত্যাদি, রেট কমাও, পাওয়ারফুল হয়ে গেছে তো। জগৎ সেট মানা করে দেন লোন দিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। বলেন যে মির্জাফরের যা ডিমান্ড, এই সৈন্যদেরকে এরিয়ার দেওয়া ইত্যাদি, মির্জাফরকে লোন দেয়া, এসব করতে গিয়ে আমার তোমাদেরকে দেওয়ার মতো টাকা নেই। এটা প্রচন্ড গায়ে লাগে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে জগৎ সেটের সম্পর্কই খারাপ হওয়া শুরু হয়। আচ্ছা, ঠিক আছে, এবার আসলেই তো সৈন্যদেরকে টাকা দিতে পারছে না, সৈন্যরা ঘিরে ধরে মির্জাফরকে, মানে প্যালেসে আক্রমণ হবে এরকম একটা অবস্থায় হলওয়েল তখন মির্জাফরকে সরিয়ে মীর কাসেমকে বসায় মাসনাদের জামাই, মির্জাফরের জামাই, এবং মির্জাফরকে নিয়ে চলে আসে দিল্লিতে, কলকাতায়। মীর কাসেম, এবার মীর কাসেম তো অতটা একেবারে, মির্জাফর যেমন একেবারেই নখদন্তহীন হয়েছিলেন ব্রিটিশদের আন্ডারে, এ থাকবে না। মীর কাসেম সেরকম লোক নন। মীর কাসেম বরং, মীর কাসেমের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আসলে রাজকোষে তখন 3 থেকে 4 লাখ টাকা মাত্র ছিল। আচ্ছা, খুবই খারাপ অবস্থা। কারণ সম্ভবত সিরাজের যে পুরো রাজকোষটা সেটার হদিশ এরা পায়নি। ও আচ্ছা, হতে পারে এটা কিছু কিছু ঐতিহাসিক দেবে যে সিরাজের সমস্ত রাজকোষের হদিশ এরা পায়নি, কারণ সম্ভবত ওটা রায়দুর্লভের যাওয়ানোর কথা ছিল, কিন্তু সেও বলে উঠতে পারেনি। এটা একটা কারণ হতে পারে। তো 3-4 লাখ টাকা মীর কাসেমের কাছে, তো সে খুব কঠিন ভাবে ব্যাপারটাকে ম্যানেজ করা শুরু করে, এবং সবার উপরে খুব গুপ্তচর। তিনি জানেন যে এই যে মাৎসন্যায় একটা অবস্থা তৈরি হচ্ছে, তাতে প্রচুর লোক লুটে পুটে খাচ্ছে, তো সবার উপরে গুপ্তচর ইত্যাদি শুরু হয়ে যায়। হ্যাঁ, ব্রিটিশদের কাছে আরো বেশি বেশি করে করের জন্য ডিমান্ড করা শুরু করেন, ফলে মীর কাসেমের সাথে সম্পর্ক খারাপ হওয়া শুরু হয় ব্রিটিশদেরও। আচ্ছা, মানে তারাই এসে বসালো, তাদের সঙ্গে সম্পর্কটা খারাপ হয়ে গেল। কারণ হলওয়েল যেটা করেছিলেন, মীর কাসেমকে বসিয়েছিলেন মাসনাদে মির্জাফরকে সরিয়ে, এটা প্রথমত ক্লাইভের পছন্দ ছিল না। কাজে ক্লাইভ তখন যিনি লন্ডনে চলে গেছেন, লন্ডন থেকে বারবার লেখা হচ্ছে যে এটা ভুল হয়ে গেছে। তুমি যখন একজনকে বসাবে মাসনাতে এবং চাইছো যে সে তোমার পাপেট হয়ে থাকুক, তুমি তো খুব শক্তিশালী কাউকে বসাবে না যার মাথা শক্ত। তুমি তো চাইবে যে সে যেন একটু নরম সরম নখদন্তহীন মানুষ হোক। তুমি বসিয়েছো সরিয়ে এমন একজনকে, মির্জাফরকে সরিয়ে, যে নিজে শক্তিশালী হয়ে উঠতে চাইছে। এটা তো ঠিক হয়নি। হলওয়েলকে সরিয়ে ভ্যান্সিটার তখন এসে গেছেন। ব্রিটিশরা যেহেতু তারা এত বড় একটা হেল্প করেছে, তারা তাদের ব্যবসাপাতি বাড়াচ্ছে। আগে তো শুধু তাদের কাছে ফারমানটা ছিল সমুদ্রপথে ব্যবসা করার, তারা এবার ল্যান্ডেও ব্যবসা করছে, কেনাকাটি করছে ইত্যাদি করছে। এবং ওই যে আগের যে ট্রেন্ডটা ছিল যে কোম্পানির লোকরা এবং ব্রিটিশরা শুধু কোম্পানির নামে কিছুটা ব্যবসা করছে, বাকিটা নিজের নামে, সেটা প্রচন্ডভাবে বেড়ে গেছে। আচ্ছা, যে কোনো ব্রিটিশ যা খুশি ব্যবসা করছে আর কি। জগৎ সেট লিখছেন বারবার একে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, যে বন্ধ করুন, আপনাদের সমস্ত ব্রিটিশরা সমস্ত বাংলায় ছড়িয়ে গিয়ে যা খুশি ব্যবসা করছে এবং প্রচন্ডভাবে অত্যাচার করছে। কারণ সবাই জানে যে ব্রিটিশরা খুব শক্তিশালী, মিলিটারি পাওয়ার তাদের বেশি, এটা দেখিয়ে তারা লড়াই করছে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে। ভ্যান্সিটার বলছেন আমার হাতে নেই ব্যাপারটা, আর যে যা করছে আমি কন্ট্রোলই করতে পারবো না এদের। কিন্তু মীর কাসেম ভাবছেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বা ব্রিটিশরা যে এই সমস্ত এত শক্তিশালী হয়ে যাচ্ছে সমস্ত জায়গায়, এটা হচ্ছে জগৎ সেটের জন্যে। বাবা, ওকে, এই একটা ভুল বোঝাবুঝি তৈরি হলো। কারণ জগৎ একই সঙ্গে দুরকম চিঠি পাওয়া যাচ্ছে। জগৎ সেটও লিখেছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এগুলোকে বন্ধ করুন, আর একই সাথে মীর কাসেমেরও নিজস্ব লোকজনকে লেখা করেসপন্ডেন্স রয়েছে যে বলছে যে জগৎ সেট করাচ্ছে এগুলো। আগে তো আছেই উদাহরণ, সত্যি তো তাই করিয়েছে জগৎ সেট।
কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে জাগাত সেটের সাথে, এটা তো জানে, বা জাগাত সেট যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে, এটা তো সে জানে। ইনি অ্যাকচুয়ালি মীর কাসেম তার যে ক্যাপিটাল, তার তো মুর্শিদাবাদ থেকে সরিয়ে নিয়ে চলে গেছিলেন মুঙ্গেরে। আচ্ছা। কারণ বিহার নিয়ে সমস্যা হচ্ছিল, শাহ আলম ওদিক থেকে আসছেন বিহার আক্রমণ করতে, যেটা আমরা এই কোনটা বল, গোল্ডেন রোড না, তার আগে উইলিয়াম ডালরিম্পলের যে বইটা অ্যানার্কির আলোচনার সময় বলেছি, শাহ আলম ওদিক থেকে আসছেন বলে নিয়েও গেছেন যে বিহার অব্দি আমাকে আটকাতে হবে ওদেরকে, আর এদিকে মুর্শিদাবাদে এসব চলছে। মীর কাসেম তার লোককে পাঠালেন, তাকি খান বলে একজনকে, যে জাগাত সেটের হাভেলি ঘিরে ফেলো, এবং আরেকজনকে পাঠালেন যে মহাদেব রায় এবং স্বরূপ চাঁদ এদেরকে মুঙ্গেরে নিয়ে এসো। ওখানে বসে ওরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছাকাছি ওরা ষড়যন্ত্র করছে আমার এগেনস্টে, এই ভয় তো আছে, জাগাত সেট তো আগে করেছে এটা। তো ওরা গেলেন মুঙ্গেরে আছেন ওরা। এই সময় জানা গেল, এই সময় ভ্যান্সিটার্ট, যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হেড, তিনি দেখা করতে গেলেন মীর কাসেমের সাথে। গিয়ে উনি একটা অদ্ভুত রিকোয়েস্ট করলেন, বললেন যে মহাদেব রায় এবং স্বরূপ চাঁদকে ছেড়ে দিন। আরো শিওর হয়ে গেল। হ্যাঁ, এটাতে মীর কাসেম একদম শিওর হয়ে গেলেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর জাগাত সেট একদম কাছাকাছি রয়েছে এবং ষড়যন্ত্র করছে। কাজে যখন এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি আবার মির্জাফরকে এসে বসিয়ে দিল মুর্শিদাবাদের মাসনাদে, মীর কাসেম তখন খেপে গেলেন মহাদেব রায় এবং স্বরূপ চাঁদের উপরে। মহাদেব রায় এবং স্বরূপ চাঁদের উপরে খেপে এমন গেলেন যে মুঙ্গেরে দুটো ভার্সন আছে। একটা হচ্ছে মিথ, সেটা বলে মুঙ্গেরের একটা অনেক বড় টাওয়ার থেকে ধাক্কা মেরে তাদের দুজনকে ফেলে দিয়েছিলেন গঙ্গায়, এবং তাদের এক বৃত্তচুন্নি নাম, সে নাকি বলেছিল যে আমাকেও একই সাথে মৃত্যুদণ্ড দিন। এটা একটা ভার্সন, কিন্তু লিটল বলছেন যে এটা সঠিক নয়। অ্যাকচুয়ালি তাদেরকে পাটনায় এনে কুচি কুচি করে কেটে ফেলা হয়েছিল দুজনকে, দেখানোর জন্য যে মীর কাসেমের সাথে বিশ্বাসঘাতকতা করলে কি হয়। এইভাবে মহাদেব রায় স্বরূপ চাঁদের শেষ হলো, এবং অবশ্যই তার প্রচুর সম্পদ যেগুলো ছিল সেগুলো মীর কাসেমের কাছে গেল, যেগুলো শাহ আলমের সাথে যুদ্ধে তাকে হেল্প করে। আচ্ছা, এবার এই মহাদেব রায় এবং স্বরূপ চাঁদ শেষ। তারপরে কেউ নেই ওদের? মহাদেব রায় এবং স্বরূপ চাঁদকে শুধু নিয়ে যায়নি তারা হাভেলি থেকে, তাদের দুজন ছেলেকেও নিয়ে গেছিল, যাদেরকে মেরে ফেলেনি। শাহ আলম যখন হারিয়ে দিলেন মীর কাসেমকে, তখন শাহ আলমের সাথে এই দুজন ছেলে চলে গেল, মানে শাহ আলম নিয়ে গেলেন এই জগৎ সেটের দুই ছেলেকে ওখানে। তারপর কুশল চাঁদ হয়েছেন জগৎ সেট, কুশল চাঁদ এবং উদ্যোত চাঁদ। কুশল চাঁদ বারবার লিখছেন যে দুজনকে ছেড়ে দেওয়া হোক, তার কাজিন হয় বেসিক্যালি, আর শাহ আলম বারবার তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য প্রচুর পরিমাণ টাকা ডিমান্ড করছেন জগৎ সেটের কাছ থেকে। জগৎ সেটের একটা বড় সম্পত্তি চলে গেছিল ওদেরকে এই এক্সটর্শনের জন্য, ওদেরকে শাহ আলমের ওখান থেকে ছাড়িয়ে আনার জন্য। ওকে। এরপর তো অ্যাকচুয়ালি ক্লাইভ 1765 পরে তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওই যে কর সংগ্রহ, তো আচ্ছা আরেকটা জিনিস আমরা বলতে আগেই ভুলে গেছি, যে সমস্ত যে মুর্শিদ কুলি খাঁর সময় থেকেই পুরো রাজত্বের সমস্ত কর সংগ্রহটা কিন্তু জগৎ সেটের থ্রুতে হতো। বলেছি না? হ্যাঁ, কর সংগ্রহ তার দ্বারা হতো, মিন্ট তো ছিলই, ফরেন এক্সচেঞ্জ ছিল ইত্যাদি, এগুলো সমস্তই ছিল। এবার কর সংগ্রহটা চলে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে, মিন্টটা চলে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে, টাকা ছাপানোর জায়গাটা। নবাব আর ছিলেন না, প্রচুর মার্চেন্ট উঠে এসছেন, আর যেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে করের ব্যাপারটা চলে এলো, তাদের কাছে প্রচুর টাকা, তাদের কাছে আর ওই লোন নেওয়ার প্রয়োজনটা পড়লো না। ফলে কুশল চাঁদের ব্যবসা সেভাবে ফুলে ফেপে উঠতে পারছে না। কুশল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ক্লাইভ কিন্তু লিখেছেন বারবার যে মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আলাদা করে সিল দিয়েছিল জগৎ সেটকে, তোমাদেরকে আমরা ফ্যামিলিগতভাবে জগৎ সেট হিসেবেই আইডেন্টিফাই করছি, কিন্তু যখন লিখছেন যে তোমরা 1.5 লাখ টাকা দাও, 2 লাখ টাকা দাও, একটা পয়েন্টের পরে কুশল চাঁদ বলছেন আর আমি দিতে পারবো না লোন। ঠিক আছে, ততদিনে ওই দুজন ফিরে এসে, ওই বাচ্চা দুটো। হ্যাঁ,
এবার কুশল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে যখন পুরোপুরি ব্যাপারটা চলে এসছে, ওয়ারেন হেস্টিংসও খুব, কারণ এটা তো দেখেছে যে জগৎ সেট কি ছিল। কারেক্ট। এবার জগৎ সেটের আর সেই অবস্থা নেই, সেই মানে রমরমা। রমরমা ব্যাপারটা নেই। তারা ঠিক করলো, তারা প্রপোজ করলো যে আপনাকে, কুশল চাঁদকে বললো, আপনাকে বছরে 1 লক্ষ টাকার পেনশন দেবো আমরা। পেনশন দেব, ওকে। 1 লক্ষ সেই সময়কার 1 লক্ষ টাকা বড় টাকা কিন্তু। কুশল চাঁদ বললেন লাগবে না। কেন লাগবে না বললেন? কারণ কুশল চাঁদের সে সময় মাসিক খরচা ছিল 1 লক্ষ টাকা। মানে আজকের দিনে বোধহয় হ্যাঁ খুব কম হলেও 15-16 কোটি টাকা খরচা হবে। কুশল চাঁদের একার খরচা ছিল, মানে একার মানে ফ্যামিলির খরচা ছিল, সেটা মাসের। অবভিয়াসলি হতে লাগবে এরকম হঠাৎ করে একটা 1 বছরের জন্য। মানে ওরা দ্বিতীয় বা চাইলো কেন অকারণে? কারণ ওদের আর তো কিছু করার নেই। মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিয়ে কি করবে? ইন্ডিয়া কোম্পানি তো আর ওদের থেকে লোনও নিতে চাইছে না। হ্যাঁ, তো আমি কেন পেনশন দিতে যাবো? জগৎ সেট হিসেবে আইডেন্টিফাই করে। আচ্ছা, ওকে ওকে। কারণ জগৎ সেটকে ওই কাউন্সিলে, মানে নবাবের একটা, নবাবই তো রেখে দিয়েছিল নবাবের মিনিস্টার হিসেবে। আচ্ছা, ওকে। নবাবের মিনিস্টার জগৎ সেট থাকুক, তাহলে পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তো আরো মানে একটা তো লাগবে মানুষ ওখানে, যে মুর্শিদাবাদে যে ওদের কথাগুলো পৌঁছে দেবে, সেই হিসেবে কুশল চাঁদ দেননি। কুশল চাঁদ মারা গেলেন, এইরকম 1 লক্ষ টাকা খরচা করছেন তখন। কুশল চাঁদের পরবর্তী যে হরক চাঁদ ইত্যাদি, এরা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে চিঠি লিখলেন যে আমাদের কাছে টাকা নেই, আমাদেরকে কিছু পেনশনের ব্যবস্থা করে দিন। একটা কথিত আছে যে কুশল চাঁদের কাছে, যিনি 1 লক্ষ টাকা খরচা করছেন, এমনি তো করে দিচ্ছেন না, অবশ্যই টাকা আছে বলে করছেন। কথিত আছে যে যাদের যে সম্পদটা ছিল এই মাৎসন্যায় অবস্থাতে, কুশল চাঁদ নাকি সেগুলো কোথাও একটা লুকিয়ে ফেলেছিলেন, কিন্তু তার পরিবারের কাউকে সেটা বলে যাবার আগে উনি মারা যান। এই ভুল, এত বড় ব্যবসা করে এই ভুলটা করলো। কাজে কুশল চাঁদের এই খরচা 1 লক্ষ টাকা, তার পরের জেনারেশনে তারা লিখছেন ওয়ারেন হেস্টিংসকে যে আমাদের কাছে টাকা নেই, আমাদেরকে পেনশনের ব্যবস্থা করুন। মানে যেটুকু ছিল স্বর্ণ মানে মণিমুক্ত এগুলো বিক্রি করার ব্যবস্থা করে দিন, এ করে দিন। তারপরে একটা সময় এই ফ্যামিলিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1200 টাকা মাসে পেনশন দেয়। 1814 সময়ে 1200 টাকা মাসে পেনশন ধরো এদেরকে দেয়, হরক চাঁদ, ইন্দের চাঁদ এদেরকে। সেই পেনশনটা কমতে কমতে 20 শতাব্দীর শুরুর দিক অবধি তারা পেনশন পেত 300 টাকা মাসে। 1901-2 সময় অবধি তারা, মানে এই বইটা যেই সময় অবধি লেখা হয়েছে তখন তার একটু আগে অবধি তারা মাসে 300 টাকা পেনশন পেত ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে তখন ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে। এতদিন হেল্প করেছে সেই জন্যে। কিন্তু এই 1901-2 এর পর থেকে এই ফ্যামিলিটা কোথায় গেছে আর কেউ জানে না, তাদের কোনো আর রেকর্ড নেই। কেউ রেকর্ড রাখেনি? ব্রিটিশরা রেকর্ড রাখেনি? ওরা তো প্রত্যেকটা মৃত্যুর হিসেব করে রাখতো না, ওদের আর কোনো কোথায় গেছে কেউ জানে না এখন আর। ও, মানে কেউ খুঁজেও পায়নি তারপরে? সেভাবে হয়তো খুঁজিও নি আমরা, সেভাবে খুঁজলে নিশ্চয়ই পাওয়া যাবে। ফ্যামিলি তো আর উবে যায় না। যেমন মুঘল ফ্যামিলি এখন কোথায় কেউ তো জানে না, তার চলে গেছে, চলে তো যায়নি, অবভিয়াসলি কোথাও না কোথাও তো আছে তারা। সেটার থেকেও তো ইম্পর্টেন্ট কুশল চাঁদের সম্পত্তি আছে কোথাও একটা। নোবডি নোস, ওটা মিথও হতে পারে। মিথ তো হবেই না, যে ওইভাবে খরচা করছে। কারণ একটা তো ঠিক যে ওই মুর্শিদ কুলি খা, সরি আলিবর্দী খার সময় থেকে মারাঠা আক্রমণে একটা বড় সম্পদ তাদের চলে যায়। তারপরে এই যুদ্ধের সময় যায়, মীর কাসেম অনেকটা নিয়ে নেন, প্লাস এক্সটর্শনের সময় অনেক টাকা শাহ আলমকে দিতে হয়। কিন্তু তারপরেও এটা তো সত্যি যে কুশল চাঁদ 1 লক্ষ টাকা মাসে খরচা করতেন। তারপরের জেনারেশনে এরকম একটা দুরবস্থা কি করে তৈরি? ঠিক ঠিক 1200 টাকায় নেমে আসতে হবে। ও বিরাট গল্প তো এটা। তো আপনাদের যদি কারো ইচ্ছে হয় ট্রেজার হান্ট, তো যেতে হবে না পিরামিড ইজিপ্ট অব্দি। বাংলাতেই ট্রেজার হান্টের প্রচুর গল্প লুকিয়ে আছে। ভাব তো মারাত্মক ব্যাপার। মানে মুর্শিদাবাদের কাছাকাছি হবে আশা করা যায়। ওনার ওই যেটা তুমি তখন বললে যে পরে বলবে, ওনাদের যে ওই হাউস অফ
হাউস অফ জগৎ সেট এখনো হাউস অফ জগৎ সেট আছে, মুর্শিদাবাদে গেলে দেখা যায়। কিন্তু এখন যেটা বাড়ি ওদের বলা হয়, সেই বাড়িটা ওদের ওই অরিজিনাল বাড়ি নয়। ও ওকে। কারণ ওই অরিজিনাল বাড়িটার বেশিরভাগ অংশটা গঙ্গায় তলিয়ে গেছে। তার কিছু দেয়াল এবং সেই সময়কার টাকশালের কিছু দেয়াল শুধুমাত্র দেখা যায়। তার ইকুইপমেন্টস গুলো সবই ধুয়ে গেছে। বেশিরভাগ হ্যাঁ মূল মহলটাই ধুয়ে গেছে। এখনকার যেটা সেটা সম্ভবত 19বিংশ শতাব্দীতেই তৈরি বা বিংশ শতাব্দীতেও তৈরি হতে পারে। সেটা নিদর্শনের মতো। হ্যাঁ, যেটা এই বইয়ের কভারেও যে ছবিটা আছে, এটা সেই সময়কার জগৎ সেটের হাভেলি নয়। আচ্ছা, ওকে ওকে। তারপরে 1901-এর পর থেকে তাদের আর না, কেউ রিসার্চ করলে খুব ভালো হয়। কারণ ওই বললাম যে জগৎ সেট শুরু যেখান থেকে করেছেন, জগৎ সেটের মতন একজন এরকম প্রভাবশালী, ঐতিহ্যশালী এবং এত বড় একটা ব্যাংকিং হাউস, বড় লোকটা বড় কথা নয়, একটা বড় ব্যাংকিং হাউস। হ্যাঁ, রথচাইল্ডরা তো নেপোলিয়নের সাথে যখন যুদ্ধ হচ্ছে ইংল্যান্ডের, তখন তো রথচাইল্ডরা একটা বড় ভূমিকা পালন করেছিল। সেই রথচাইল্ডের কথা আমরা সবসময় পড়ি, কিন্তু আমরা আমাদের দেশের এত বড় ব্যাংকারদের কথা পড়বো না। কারেক্ট। ওকে, তো এই এপিসোডটা বোধহয় এখানে শেষ করা যায়। হ্যাঁ, না আমরা চাইবো যে আপনারা যদি আরো কিছু ইনফরমেশন কোথাও থাকে, প্লিজ কমেন্টে লিখে দাঁড়ান। সবারই একটু জ্ঞান বৃদ্ধি হবে। আমি খোঁজার চেষ্টা করেছি গুগল স্কলারেও, জগৎ সেটকে নিয়ে খুব বেশি রিসার্চ আছে বলে আমি জানি না। বই তো এটা ছাড়া আর কিছু নেই। একটা বই আছে যেটা এটার বেসিসেই লেখা, মানে ওই বাংলা বইটা একটা দেখলাম, নীরেন্দ্রনাথ সেন বা একটা মারোয়ারিজ বলে একটা বই আছে, যেখানেও জগৎ সেট সব থেকে মানে বিড়লা অব্দি। এই মারোয়ারিটা কি মানে মানে আমরা যাদেরকে মারোয়ারি বলে চিনি তারা এই হ্যাঁ, ইনিও মারোয়ার প্রদেশের, মারোয়ার প্রদেশ থেকে তারা আসে বলে, রাজস্থানের মারোয়ার প্রদেশ তাদের মারোয়ারি বলা হয়। আচ্ছা, তাদের ইতিহাস একটা আছে, কিন্তু তার জগৎ সেটকে নিয়ে প্রামাণ্য বই এই একটি। বিরাট গল্প। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এই এপিসোডটা এখানটায় আমরা শেষ করতে পারি এবং অরুণাবোধাই বলতো, এবং তার বদলে আজকে প্রেমাশিস দা আনন্দ সংবাদটা দিয়ে। কি আনন্দ সংবাদ? স্প্রেড পজিটিভিটি। ও, স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের এপিসোডে।